ওকে, সো আমরা ফ্রেট ইন যখন দেখলাম কস্ট অফ গুডস সোল্ডের পার্ট, কারণ এটা রিলেটেড টু পারচেজ। ওকে, প্রোডাক্ট পারচেজ। আর ফ্রেট আউটটা দেখেছি অপারেটিং এক্সপেন্সেসের পার্ট, কারণ এটা হচ্ছে রিলেটেড টু সেলস। আমরা এই দুইটা এক্সপেন্সের ব্যাপারে আরও ডিটেইলে জানবো, এবং সেটা জানার জন্য আজকে আমরা যেটা করব, দুইটা স্টেটমেন্ট দেখব। একটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। আমরা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। আজকে আমরা বেটার হয় কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট দিয়ে শুরু করি, দেন আমরা ইনকাম স্টেটমেন্টে আসবো। সো এটা হচ্ছে আমাদের বই থেকে একটা স্ক্রিনশট নেওয়া, চ্যাপ্টার 5-এর। দিস ইজ হাউ আ কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট লুকস লাইক। ওকে, সো স্যার ক্লাসটা কি রেকর্ড করা ক্লাস হচ্ছে? রেকর্ড হচ্ছে। শুনেন না আপনি? হোয়াই আর ইউ ইন্টারাপ্টিং? মিউট করেন। এত ক্লাস রেকর্ডিং নিয়ে মাথা ব্যথা কিসের? আই ডোন্ট নো। ক্লাস কি অনলাইনে করেন না? ক্লাস রেকর্ড হচ্ছে, উইল বি গিভেন। স্ক্রিনে ফোকাস করেন। কস্ট অফ গুডস সোল্ড নিয়ে আমরা কথা বলছি। কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট আমরা দেখছি, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট। এখানে আমাদের পারপাস হচ্ছে, দেখেন নিচে একদম রেড মার্ক করা, কস্ট অফ গুডস সোল্ড, এটা ক্যালকুলেট করা বা বের করা। সো কস্ট অফ গুডস সোল্ড মিনস আপনি যে ইনভেন্টরি সেল করে ফেলেছেন তার কস্ট। ওকে, যে ইনভেন্টরি সেল করে ফেলেছেন তার কস্ট, যে ইনভেন্টরি আনসোল্ড তার কস্ট না আসলে। তো এটা শুরু হবে প্রথমে আমাদের বিগিনিং ইনভেন্টরি দিয়ে। ওকে, আপনি যখন বিজনেস করছেন, কন্টিনিউয়াস বা কন্টিনিউইং একটা বিজনেস, আপনার কিন্তু বছরের শুরুতে কিছু ইনভেন্টরি হাতে থাকবে, সেটাকে আমরা বিগিনিং ইনভেন্টরি বলি। অথবা এখানে ইনভেন্টরি কমা দিয়ে এখানে বছরের শুরুর যে টাইম পয়েন্ট জানুয়ারি 1 সেটা দেওয়া হয়েছে। তো এখানে এক্সাম্পলে আমাদের $36,000 বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, বা এত ডলার্সের প্রোডাক্ট আমার হাতে বছরের শুরুতে আছে। নেক্সটে আমরা যেটা করব, আমাদের নেট পারচেজ বের করব, এই জিনিসটা বের করব, নেট পারচেজ। ওকে, নেট পারচেজ মিনস ইভেনচুয়ালি বা আলটিমেটলি অ্যাকচুয়ালি কত টাকা আমি কিনছি বা পারচেজ করছি। ওকে, কত টাকার প্রোডাক্ট আমি কিনছি বা পারচেজ করছি। সো এখানে দেখেন পারচেজ দিয়ে আমরা শুরু করছি, পারচেজ হচ্ছে $3,25,000। দেন আমরা যে কাজটা করব, লাস্ট লেকচারে দুইটা কন্ট্রা দেখেছিলাম। ওকে, কন্ট্রা 1 হচ্ছে আমাদের পারচেজ রিটার্নস, অ্যান্ড কন্ট্রা 2 হচ্ছে পারচেজ ডিসকাউন্টস। তো দুইটা কন্ট্রা দেখেছিলাম, এই দুইটাকে আমরা কিন্তু অরিজিনাল পারচেজ অ্যাকাউন্ট থেকে মাইনাস করব। ওকে, অরিজিনাল পারচেজ অ্যাকাউন্ট থেকে আমরা মাইনাস করব, তাহলে আমরা কি পেয়ে যাব? নেট পারচেজ সিম্পলি পেয়ে যাব। সো এখানে আমাদের পারচেজ রিটার্ন হচ্ছে $10,400, অ্যান্ড পারচেজ ডিসকাউন্ট হচ্ছে $6,800। দুইটাকে সাম করলে আমাদের টোটাল $17,200 হয়। এটাকে আমরা কি করছি খেয়াল করে দেখেন, এই 3,25,000 যে আছে, শুরুতে যে পারচেজ ছিল সেখান থেকে মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দিয়ে আমরা নেট পারচেজ পাচ্ছি $3,07,800। এটার মানে হচ্ছে, যদিও আপনি শুরুতে অর্ডার করেছিলেন বা কিনেছিলেন $3,25,000-এর প্রোডাক্ট, কিন্তু এখান থেকে $10,400-এর প্রোডাক্ট আপনি রিটার্ন দিয়ে দিয়েছিলেন। মাইট বি কোনো ইস্যু ছিল, ডিফেক্ট হয়তো থেকে থাকতে পারে, অথবা লো কোয়ালিটি প্রোডাক্ট ছিল, অথবা আপনার স্পেসিফিকেশন মিট করেনি, ডিফারেন্ট রিজনস থাকতে পারে। আর এই প্রোডাক্টের পেমেন্ট যখন আপনি করতে গিয়েছেন, তখন সেলার আপনাকে আরও 6,800 ডিসকাউন্ট দিয়েছে। ওকে, সো দুইটা কেসই দেখেন, আপনি যখন রিটার্ন করে দিচ্ছেন আপনার কিন্তু প্রোডাক্ট সেটার পারচেজের মধ্যে থাকছে না, আর আপনি যখন ডিসকাউন্ট পাচ্ছেন তখন আবার গিয়ে আপনার প্রোডাক্টের যে পারচেজ কস্ট সেটা কমে যাচ্ছে। তো এই দুইটা ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা করছি, $3,25,000-এর যে অরিজিনাল পারচেজ সেখান থেকে মাইনাস করে দিচ্ছি, এগুলো আমাদের ইন আদার ওয়ার্ডস পারচেজকে কমিয়ে দিচ্ছে। ওকে, সো পারচেজকে কমিয়ে দিচ্ছে, অ্যাকচুয়াল পারচেজ বা নেট পারচেজ বা আলটিমেট পারচেজ যেটাই বলি, সেটা হচ্ছে আমার $3,08,000। ওকে, $3,08,000, এটা আমরা নেট পারচেজ পেলাম। তার মানে আমরা সোফার কি কি দেখেছি, যে বছর শুরুতে $36,000-এর প্রোডাক্ট ছিল, আরও এই বছর কিনেছি $3,07,800-এর প্রোডাক্ট, এটার জন্য সেলারকে আমরা পে করেছি $3,07,800। অ্যান্ড ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এটার সাথে অ্যাড হচ্ছে গিয়ে ফ্রেট ইন। ওকে, উপরে আপনাদের এই মাত্র একটু আগে বলেছি যে ফ্রেট ইনটা হচ্ছে, দেখেন কস্ট অফ গুডস সোল্ডের পার্ট, দ্যাটস ওয়াই এটা আমাদের কস্ট অফ গুডস সোল্ডে গিয়ে অ্যাড হচ্ছে। ওকে, কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে, এই কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে ফ্রেট ইন অ্যাড হচ্ছে।
এই ফ্রেট ইন 12,200 আমরা দেখতে পাচ্ছি, এটা ইন্ডিকেট করছে যে আপনি প্রোডাক্ট পারচেজ করা বা কেনার পারপাজে ট্রান্সপোর্টেশন কোম্পানিকে কত পে করেছেন। ওকে, এই $3,708 যেটা নেট পারচেজ, এটা ইন্ডিকেট করছে যে আপনি আলটিমেটলি আপনার যে সেলার, যার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন, তাকে কত পে করেছেন। অ্যান্ড 12,200 মিন করছে যে আপনার যে ট্রান্সপোর্টেশন কোম্পানি, তাকে কত পে করেছেন। এই দুইটা পেমেন্টেরই বৈশিষ্ট্য হচ্ছে যে এরা প্রোডাক্ট পারচেজ করার সাথে রিলেটেড। ওকে, প্রোডাক্ট পারচেজ করার সাথে রিলেটেড মাথায় রাখতে হবে। এই 3,07,800 আপনি পে করছেন প্রোডাক্ট পারচেজ করার পারপাজে সেলারের কাছে। এই $12,200 আপনি পে করছেন প্রোডাক্ট পারচেজ করার পারপাজে ট্রান্সপোর্টেশন কোম্পানির কাছে। দুইটাই হচ্ছে আপনার রিলেটেড টু দ্য পারচেজ অফ দ্য প্রোডাক্ট, অ্যান্ড দুইটাই আমাদের কস্ট অফ গুডস সোল্ডে এসে অ্যাড হয়েছে। ওকে, সো সব মিলে আমাদের যে গুডস আমি পারচেজ করেছি তার কস্ট আমরা দুইটাকে অ্যাড করলে পাচ্ছি $3,20,000। ওকে, আপনি সেলারকে পে করেছেন 3,07,800, আপনি ট্রান্সপোর্টেশন কোম্পানিকে পে করেছেন $12,200। সো আপনি প্রোডাক্ট পারচেজ করার পারপাসে দেখেন এই দুইটাকে অ্যাড করে আমরা পাচ্ছি, এখান থেকে আর এখান থেকে দুইটাকে অ্যাড করে আমরা পাচ্ছি কিন্তু $3,20,000। এটাকে আমরা বলছি কস্ট অফ গুডস পারচেজড। ঠিক আছে, এটাকে আমরা বলছি কস্ট অফ গুডস পারচেজড। কেন? কারণ গুডস আমরা পারচেজ করেছি, পারচেজ করার জন্য আমাদের পে করা লেগেছে। 3,700 পে করেছি আমরা সেলারকে, আর 12,200 পে করেছি ট্রান্সপোর্টেশন কোম্পানিকে। দুইটাই হচ্ছে পারচেজ রিলেটেড পেমেন্ট। সো এই দুইটার সাম হচ্ছে 3,20,000 আমাদের কস্ট অফ গুডস পারচেজড। ঠিক আছে, কস্ট অফ গুডস পারচেজড এইটুক হোপফুলি আমরা বুঝতে পেরেছি। এখন এবার একটু রিলেট করার ট্রাই করি যে আমাদের বছরের শুরুতে ছিল $36,000 প্রোডাক্ট, অ্যান্ড এই বছর আমরা অ্যাকোয়ার করেছি $3,20,000 প্রোডাক্ট। ঠিক আছে, ইনক্লুডিং দ্য ট্রান্সপোর্টেশন কস্ট। সো $36,000 প্রোডাক্ট শুরুতে ছিল, আর $3,20,000 প্রোডাক্ট আমরা এই বছর কিনেছি। দুইটা মিলে আমরা 3,56,000 যেটা পাচ্ছি, এটাকে আমরা বলছি কস্ট অফ গুডস অ্যাভেইলেবল ফর সেল। সেল করার জন্য আপনার হাতে অ্যাভেইলেবল হচ্ছে এত পরিমাণ গুডস বা ইনভেন্টরি। এটুক আমাদের ক্লিয়ার কিনা? কারো কোনো ইস্যু থাকলে বলেন। স্যার, হুম, এ জায়গায় পেইড আউটটা ইনক্লুড হলো না কেন? কারণ আগেই বলেছি ফ্রেট আউট হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্স, নট কস্ট অফ গুডস সোল্ড। সো আমরা যখন ইনকাম স্টেটমেন্টের নেক্সট স্টেপ দেখব, সেখানে অপারেটিং এক্সপেন্সেসের ব্যাপারে যখন জানবো, তখন আমরা দেখব যে ফ্রেট আউট কিভাবে ইনক্লুড হয়। ওকে, ফ্রেট আউট আমাদের কস্ট অফ গুডস আচ্ছা সোল্ডের স্যার, পার্ট না। পেইড ইন তো হলো এফওবি শিপিং পয়েন্ট, তাই না? তো ওইটা তো হলো আহ, মানে যে হলো আমার কাছ থেকে কিনবে সে পে করবে। ফ্রেট ইন মানেটা কি? ফ্রেট ইন হচ্ছে আপনি যখন প্রোডাক্ট কিনে আনছেন, কিনে আপনার ডেস্টিনেশনে নিয়ে আসছেন। ও আচ্ছা, বুঝতে ওকে, পেরেছি। ইটস দ্য কস্ট অফ ইয়োর গুডস হ্যাঁ। পারচেজড। পারচেজ রিলেটেড কস্ট, পারচেজ রিলেটেড যত কস্ট, ইন আদার ওয়ার্ডস, ইন সামারি, সেটাই আমার কস্ট অফ গুডস সোল্ড। ওকে, পারচেজ রিলেটেড যত কস্ট সেটা আমার কস্ট অফ গুডস সোল্ড কিন্তু। ঠিক আছে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যত কস্ট সেটা আমার অপারেটিং এক্সপেন্স। আমরা এটা ইনকাম স্টেটমেন্টে গেলে আবার ডিসকাস করব, আপাতত জাস্ট এটুক জেনে রাখি। ঠিক আছে, তো ফ্রেট ইন হচ্ছে আমি পারচেজ করার সময় পে করছি, দ্যাটস ওয়াই ফ্রেট ইনের জায়গাটা আমার এখানে কস্ট অফ গুডস সোল্ডে হচ্ছে। আর ফ্রেট আউট হচ্ছে আমি কিন্তু সেল করার সময় পে করছি। ওকে, সেল করার সময় সেটা কিন্তু আমার পারচেজ রিলেটেড না, দ্যাটস ওয়াই সেটার জায়গাটা কিন্তু অপারেটিং এক্সপেন্সেসে হবে। জাস্ট এখনই ব্রিফলি দেখাই দিচ্ছি, দেখেন অপারেটিং এক্সপেন্সেসের আন্ডারে এখানে দেখতে পাবেন ফ্রেট আউট। ওকে, ফ্রেট আউট 7,000 অপারেটিং এক্সপেন্সেসের আন্ডারে আছে। ঠিক আছে, এটাকে আমরা ফার্দার আবার এসে এক্সপ্লোর করব। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ডের ব্যাপারে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে আমাদের বছরের শুরুতে কিছু ইনভেন্টরি ছিল। দেখেন $36,000 ইনভেন্টরি ছিল। আপনি এই বছর আরও $3,20,000 ওয়ার্থ অফ প্রোডাক্ট কিনেছেন। এই $3,20,000 মধ্যে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আপনি যে 3,07,800 সেলারকে পে করেছেন, আর 12,200 আপনি আপনার ট্রান্সপোর্টেশন কোম্পানিকে পে করেছেন। দুইটা মিলে টোটাল প্রোডাক্ট এই বছর কেনার জন্য আপনার খরচ হয়েছে $3,20,000। সো বছরের শুরুতে আপনার কাছে ছিল $36,000 প্রোডাক্ট। এই বছর আপনি আবার ফার্দার কিনেছেন $3,20,000 প্রোডাক্ট ইনক্লুডিং দ্য ট্রান্সপোর্টেশন।
তার মানে আপনার হাতে যে ইনভেন্টরি অ্যাভেইলেবল সেল করার মতো, ওকে, যে গুডস আমার হাতে অ্যাভেইলেবল আছে সেল করার জন্য, তার কস্ট আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই দুইটাকে সাম করে। 36,000 প্রোডাক্ট শুরুতে ছিল, আর $3,20,000 প্রোডাক্ট আমার এখন এই বছর কেনা হয়েছে। সো সব মিলে আমাদের 3,56,000 হচ্ছে গিয়ে সাম অফ শুরুতে যেটা ছিল আর এই বছর যেটা কিনেছেন, যাকে আমরা বলছি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। অ্যাভেলেবল ফর সেল এই ফ্রেজের দিকে তাকান, এটা লিটারাল মিনিং হচ্ছে আপনার সেল করার জন্য কতটুকু বা কত টাকার প্রোডাক্ট হাতে আছে বা অ্যাভেলেবল। সো আপনি ততটুকুই সেল করতে পারবেন যতটুকু আপনার বছরের শুরুতে ছিল আর যতটুকু এই বছর আরও নতুন করে কিনেছেন। ওকে, এটা একবার ফার্স্ট ক্লাসে আপনাদের বলেছিলাম যে আমাদের হাতে ততটুকু প্রোডাক্ট সেল করার মতো অ্যাভেলেবল থাকবে যতটুকু আমরা বছরের শুরুতে অলরেডি রেখেছিলাম আর যতটুকু এই বছর এসে আরও কিনেছি। ঠিক আছে, এই 3,56,000 হচ্ছে গিয়ে আমার কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এত টাকার প্রোডাক্ট আমি ম্যাক্সিমাম সেল করতে পারবো, কারণ এত টাকার প্রোডাক্ট আমার দুইটা সোর্স থেকে বর্তমানে আছে। একটা সোর্স হচ্ছে বছরের শুরুতে লাস্ট ইয়ার থেকে ক্যারি হচ্ছে, আরেকটা সোর্স হচ্ছে এই বছর আমি নতুন করে কিনেছি। সো আমার হাতে হচ্ছে যেটা সেল করার মতো যে প্রোডাক্টটা আছে, সেখানে এবার আমরা ফাইনালি খেয়াল করে দেখি মাইনাস করে দিচ্ছি, এখানে লেস বা মাইনাস করে দিচ্ছি। কোন জিনিসটা মাইনাস করছি? ইনভেন্টরি December 31st বা এন্ডিং ইনভেন্টরি। এই ইনভেন্টরি December 31st বা এন্ডিং ইনভেন্টরি মিনিংটা হচ্ছে এটা আমি বছরের শেষ পর্যন্ত আলটিমেটলি সেল করতে পারি নাই। বছরের শেষ পর্যন্ত আমি এই এন্ডিং ইনভেন্টরিটা সেল করতে পারি নাই। এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 40,000। সো এই 40,000 টাকার প্রোডাক্ট আমি বছরে আলটিমেটলি সেল করতে পারি নাই, এটা আমার রয়ে গেছে। ঠিক আছে, সো এর ঠিক উপরেই আমরা দেখেছি $3,56,000 প্রোডাক্ট হাতে আছে সেল করার মতো। অ্যান্ড বছর শেষে আমরা দেখলাম যে $40,000 প্রোডাক্ট কিন্তু এখনো আনসোল্ড, এটা আমরা সেল করতে আলটিমেটলি পারি নাই। অ্যান্ড দ্যাটস ওয়াই বাকিটা যেটা আমার 3,16,000 সেটা হচ্ছে আমার কস্ট অফ গুডস অ্যাকচুয়ালি সোল্ড। ওকে, এটাকে আমরা কি বলছি? কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমাদের এই এক্সাম্পলে $3,16,000। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই বছর আপনি $3,16,000 প্রোডাক্ট সেল করেছেন। অ্যান্ড লাস্ট ক্লাসে আপনাদের আরও বলেছিলাম যে কস্ট অফ গুডস সোল্ড যেটা, এটা হচ্ছে আমাদের একটা এক্সপেন্স। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমাদের একটা এক্সপেন্স। কেউ কি বলতে পারবেন আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেন চিন্তা করে, যে কেন এখানে আমরা এই কাজটা করেছি, লেস ইনভেন্টরি December 31st বা এন্ডিং ইনভেন্টরি, এখানে আমরা মাইনাস করেছি কেন? এটা মাইনাস না করলে আমাদের কস্ট অফ গুডস সোল্ডে কি প্রবলেমটা হতো? আম, কতগুলা সেল হয়েছে ওইটা তো বের করতে পারতাম না, মাইনাস না করলে। কতগুলা না, আরো হ্যাঁ কতগুলা ঠিক আছে, বাট অ্যাকাউন্টিং এ আমরা শুধু কিন্তু ইউনিট নিয়ে কাজ করি না যে কতগুলা, আমরা কিন্তু এট দ্য সেম টাইম টাকা নিয়েও কাজ করি, কতগুলা এবং কত টাকার সেল হয়েছে এটা বের করতে পারতাম না। সো হ্যাঁ, এটা বের করাটা কেন ইম্পর্টেন্ট? ওই অ্যামাউন্টটা বের করার জন্য, মানে কত সেল হয়েছে আবার কত অ্যামাউন্টের সেল হয়েছে টোটাল, ওইটার জন্য। হুম, তো ওইটা বের করে আমার কি লাভ হবে? এই কস্ট অফ গুডস সোল্ড যে আমরা বের করেছি এটা ওটা দিয়ে জানতে পারবো যে হলো আমি কত টাকা হলো সেল করলাম, আমার কত টাকা লাভ হইলো। তো মানে বিজনেসে হলো প্রফিট হচ্ছে না লস হচ্ছে, আর আর হলো প্রোডাক্ট কতগুলো আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর দি অ্যান্সার, ইউ আর রাইট। এটা আমাদের এই জন্য জানতে হবে কারণ আমরা কিন্তু এখানে এই কস্ট অফ গুডস সোল্ড যেটা বের করছি, এই কস্ট অফ গুডস সোল্ড যেটা বের করছি এটা কিন্তু আমরা ইউজ করব গিয়ে ইনকাম স্টেটমেন্টে। ওকে, অ্যান্ড ইনকাম স্টেটমেন্টের পারপাসটাই হচ্ছে আমার প্রপার অ্যান্ড অ্যাকিউরেট নেট প্রফিট বা নেট লস বের করা। ওকে, সো নেট প্রফিট বা নেট লসের কনসেপ্ট আমরা অলরেডি জেনে আসছি যে আমরা শুধু রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স আইটেমগুলোকে নিব এখানে বা কনসিডার করব, শুধু রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স আইটেমগুলোকে আমরা কনসিডার করব। এই জন্যই চ্যাপ্টার 3তে মনে করে দেখেন আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতাম, অ্যাডজাস্টমেন্ট করে আমরা কিন্তু যেটা আনইউজড সাপ্লাইজ থেকে যেত, ওকে,
সেটাকে আমরা কিন্তু অ্যাসেট হিসেবে দেখাতাম, আর যেটা ইউজড সাপ্লাইস ছিল বা সাপ্লাইস এক্সপেন্স ছিল সেটাকে আমরা কিন্তু এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে দেখাতাম। আনইউজড সাপ্লাইস যে অ্যাসেট সেটাকে আর ইনকাম স্টেটমেন্টে আনতাম না, কারণ সেটা আমাদের রেভিনিউ জেনারেশনে কন্ট্রিবিউট করে নাই বা ভূমিকা রাখে নাই। তো সেটা আনা মানে আমার প্রফিটকে বেশি কমায় দেখানো হয়ে যাবে, সেটা করা যাবে না। ওকে, সো আমাদের পারপাস হচ্ছে অ্যাকিউরেট এক্সপেন্স বের করা। অ্যান্ড এখানেও একই কনসেপ্ট অ্যাপ্লাই হচ্ছে। আমাদের দেখেন যে $40,000 ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি এই বছর শেষে আনইউজড বা আনসোল্ড রয়ে যাচ্ছে, এটা আমরা এখান থেকে মাইনাস করে দিচ্ছি। কেন? কারণ এটা যেহেতু আমার আনইউজড, এটাকে আমি আনইউজড হওয়ার কারণে এই বছর গিয়ে আর বিজনেসে ইউজ করি নাই। সো এটা এই বছর আমার বিজনেসে রেভিনিউ জেনারেশনে বা ইনকাম আর্নিংয়ে কন্ট্রিবিউট করে নাই, এটা আমার ফিউচারে করবে। এই ইনভেন্টরি এখনও হাতে রয়ে যাচ্ছে, এটাকে আপনি ইউজ করে বা সেল করে ফিউচারে ইনকাম করবেন। সো এটা আপনার ফিউচার ইকোনমিক বেনিফিট দিবে দেখে এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাসেট একটা। ওকে, আর এই জিনিসটা মাইনাস করে আমরা যে 3,16,000 পেয়ে যাচ্ছি, এই 3,16,000 হচ্ছে কি আমি সেল করে ফেলেছি। এটা সেল করার কারণে কিন্তু আমার রেভিনিউ বা ইনকাম হচ্ছে, সেলস রেভিনিউ বাড়ছে। সো এটা হচ্ছে আমার একটা এক্সপেন্স, কারণ এটা অলরেডি আমার কি করছে, রেভিনিউ জেনারেশনে কন্ট্রিবিউট করে ফেলছে, অ্যান্ড এটাকে আমি ইউজ করে বেনিফিট পেয়ে যাচ্ছি অলরেডি, রাইট? তো এই জন্য হচ্ছে এটা আমার এক্সপেন্স। আমার পারপাস হচ্ছে অ্যাকুরেট প্রফিট ক্যালকুলেট করার জন্য অ্যাকুরেট এক্সপেন্স বের করা। আমি যদি পুরো $3,56,000 যেটা আমার বিগিনিং ইনভেন্টরি আর হচ্ছে এই বছর ইনভেন্টরি পারচেজের কস্ট, সেটাকে যদি ইনকাম স্টেটমেন্টে দেখাই, তাহলে আমাদের প্রফিট মিস ক্যালকুলেট হবে। কারণ এই 3,56,000-এর মধ্যে কিন্তু আমাদের আনইউজড বা আনসোল্ড যে ইনভেন্টরি আছে $40,000, সেটাও ইনকর্পোরেটেড বা ইনক্লুডেড। সো আমরা এই $40,000-কে ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্সের আন্ডারে দেখাবো না, এটাকে আমরা অ্যাসেট হিসেবে আলাদা করে দেখাবো। অ্যান্ড এজন্যই আমরা সেই পোর্শনটা বা 3,16,000টা শুধু এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে দেখাবো, কারণ এটা হচ্ছে আমি সেল করে ফেলেছি বা ইউজ করে ফেলেছি বা বিজনেসে এটা আমার অলরেডি বেনিফিট দিয়ে ফেলেছে। ওকে, তো আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমার এক্সপেন্স। এটার নাম যদিও কস্ট অফ গুডস সোল্ড, মানে নামের মধ্যে যদিও কস্ট আছে, বাট এটার নেচার হচ্ছে একটা এক্সপেন্সের নেচার। এটা যেহেতু এক্সপেন্স, এক্সপেন্সের জায়গা হচ্ছে আমাদের একমাত্র ইনকাম স্টেটমেন্টে। ওকে, ইনকাম স্টেটমেন্টে এই ফরম্যাট নিয়ে এখন কারো কোনো কোয়েশ্চেন বা প্রবলেম আছে কিনা বলেন। কোনো কোয়েশ্চেন নাই স্যার। ওকে, তাহলে আমরা প্রসিড করি। আমরা এখন দেখব হচ্ছে গিয়ে ইনকাম স্টেটমেন্ট। আপনাদের লাস্ট ক্লাসে আমি শুরু করেছিলাম, বাট আর ফার্দার আগাই নাই। সেটা হচ্ছে এই ইনকাম স্টেটমেন্টের ইন্ট্রোডাকশনটা। এই ইনকাম স্টেটমেন্টকে আমরা বলছি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। কেন বলছি সেটাও বলেছিলাম, যে আমরা আপ টু চ্যাপ্টার 4 যে ইনকাম স্টেটমেন্ট দেখেছিলাম, আমাদের ওয়ার্কশিটের কথা মনে করে দেখেন, সেখানে কিন্তু আমরা সবগুলো, মানে রেভিনিউ তো অবশ্য একটাই থাকে, সেখানে একটাই রেভিনিউ ছিল, সেটা হচ্ছে আমাদের সার্ভিস রেভিনিউ। অ্যান্ড এক্সপেন্স অনেকগুলো ছিল, মনে আছে? যেমন আমাদের স্যালারিজ এক্সপেন্স ছিল, ইন্স্যুরেন্স এক্সপেন্স ছিল, দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ছিল। তো যতগুলো এক্সপেন্স ছিল আমরা কিন্তু সবগুলোকে একবারে রেভিনিউয়ের পর মাইনাস করে দিয়ে, সব এক্সপেন্স অ্যাড করে দিয়ে আমাদের নেট প্রফিট বা নেট লস ক্যালকুলেট করে ফেলতাম। ওকে, তো ওখানে আমরা কিন্তু সব এক্সপেন্সকে একসাথে একবারে অ্যাড করে দিয়ে টোটাল এক্সপেন্স মাইনাস করতাম। ওটা আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ছিল। সিঙ্গেল স্টেপ এই জন্য কারণ ওখানে আমরা যে কাজটা করতাম, আমাদের শুরুতে রেভিনিউ থাকতো, ওকে, তারপরে আমরা মাইনাস করতাম অল এক্সপেন্সেস অ্যান্ড ইকুয়ালস আমরা কি পেয়ে যেতাম বলেন তো? নেট প্রফিট অর লস। ওকে, আমরা এই সিম্পল স্টেপে এই কাজটা করে ফেলতাম। তো এই সিম্পল একটা স্টেপেই যেহেতু কাজ করে ফেলতাম, সেটাকে আমরা বলেছি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। বাট এখন আমরা যখন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করেছি আমাদের অ্যাকাউন্টিংয়ে, প্রোডাক্ট বাই অ্যান্ড সেল, তখন আমরা যে ইনকাম স্টেটমেন্টের কথা বলছি এটাকে বলা হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। ওকে, এই মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ডাকার পারপাস হচ্ছে, আমি জাস্ট একটু মেইন পার্টগুলোকে দেখাই। দেখেন, আমাদের শুরুটা হচ্ছে সেলস দিয়ে।
সেলস থেকে আমরা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করছি, মাইনাস করে প্রথম ফেজে গিয়ে একটা প্রফিট পাচ্ছি, এটাকে আমি 1 দিয়ে ইন্ডিকেট করছি কারণ ফেজ 1-এ আমি একটা প্রফিট পাচ্ছি, এটাকে বলছি গ্রস প্রফিট। ঠিক আছে, অ্যান্ড এখানেই আমাদের ইনকাম স্টেটমেন্ট শেষ না। সেকেন্ড ফেজে গিয়ে গ্রস প্রফিট থেকে আমরা আমাদের যত অপারেটিং এক্সপেন্স আছে সেটাকে মাইনাস করছি, মাইনাস করে আমরা এইখানে যদিও নামটা ইউজ করা হয়েছে ইনকাম ফ্রম অপারেশনস, বাট এটাকে আমরা সিম্পলি আমাদের পারপাসে ডাকতে পারি অপারেটিং প্রফিট। ওকে, এটাকে আমি 2 দিয়ে ইন্ডিকেট করছি অ্যান্ড এটাকে আমরা আমাদের পারপাসে বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট। অ্যান্ড এখানে স্টিল আমাদের কাজ শেষ না, আমাদের কিছু আলাদা এক্সট্রা রেভিনিউ আইটেম থাকে আর এক্সট্রা এক্সপেন্স বা লস আইটেম থাকে, এগুলোকে যখন আমরা প্লাস মাইনাস করে ফেলি দেন হচ্ছে ফাইনালি এসে আমরা থার্ড ফেজে আরেকটা প্রফিট পাচ্ছি যাকে আমরা বলছি নেট প্রফিট বা উইথ আ সিমিলার টার্ম নেট ইনকাম। তো এটা আমরা থার্ড ফেজে গিয়ে পাচ্ছি। ওকে, সো এখানে আমাদের প্রফিট ক্যালকুলেট হচ্ছে বেসিকলি 3টা স্টেপে। প্রথম স্টেপে আমরা ক্যালকুলেট করছি এখানে আমরা যেটাকে বলছি গ্রস প্রফিট, দিস ওয়ান। সেকেন্ড ফেজে আমরা যেটা ক্যালকুলেট করছি তাকে বলছি অপারেটিং প্রফিট, দিস ওয়ান। অ্যান্ড থার্ড ফেজে আমরা যেটা ক্যালকুলেট করছি সেটাকে নেট ইনকাম বা নেট প্রফিট বলছি, দিস ওয়ান। সো প্রফিট আমার এখানে কিন্তু ডিরেক্ট সব এক্সপেন্স একবারে মাইনাস করে পাচ্ছি না, আমরা ধাপে ধাপে এক একটা এক্সপেন্স মাইনাস করছি দেন এক একটা প্রফিট পাচ্ছি, 3টা ধাপে এসে আমরা এখানে প্রফিট ক্যালকুলেট করছি। সো এটাকে আমরা এই ফরম্যাটটাকে বলছি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, কারণ এখানে আমাদের মাল্টিপল প্রফিট ক্যালকুলেট করে স্টেপ বাই স্টেপ আগানো লাগছে। লজিকটা বোঝা গেল এখানে আমরা কেন মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট ডাকছি এটাকে। ওকে, আই হোপ বোঝা গিয়েছে। এখন আমরা দেখার ট্রাই করব যে এই মাল্টিপল স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টের ভেতর ইন ডিটেল কি কি আইটেম থাকে। ওকে, ইন ডিটেল কি কি আইটেম থাকে। সো আমাদের সিঙ্গল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হোক অথবা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হোক, আমাদের কোনো প্রোডাক্ট কোম্পানি হোক, কোনো সার্ভিস কোম্পানি হোক, কোনো ব্যাংকিং কোম্পানি হোক, যেটাই হোক না কেন, ইনকাম স্টেটমেন্টের একটা প্রিন্সিপাল হচ্ছে যে অলওয়েজ এটা আমাদের রেভিনিউ দিয়ে শুরু হবে। ওকে, রেভিনিউ দিয়ে শুরু হবে। আমাদের চ্যাপ্টার 4 পর্যন্ত আমরা দেখেছি সার্ভিস কোম্পানিগুলোর রেভিনিউ থাকে হচ্ছে সার্ভিস রেভিনিউ, বাট এই চ্যাপ্টারে এসে আমরা দেখব এখানে আমাদের মার্চেন্ডাইজিং কোম্পানি যারা প্রোডাক্ট বাই অ্যান্ড সেল করে তাদের রেভিনিউকে আমরা বলছি সেলস রেভিনিউ, কারণ তারা প্রোডাক্ট সেল করে থাকে। একইভাবে আপনারা যখন কোনো ব্যাংকের ইনকাম স্টেটমেন্ট খুলে দেখবেন তাদের কমনলি শুরু হয়ে থাকে ইনকাম স্টেটমেন্ট কিন্তু ইন্টারেস্ট রেভিনিউ দিয়ে, কারণ তাদের মেইন বিজনেসটাই হচ্ছে লোন দেওয়া অ্যান্ড লোন নেওয়া। সো তারা লোন নিয়ে যখন লোন দেয়, লোন দেওয়ার পর সেখান থেকে ইন্টারেস্ট আর্ন করে, সেটা হচ্ছে তার মেইন সোর্স অফ ইনকাম। সো সেটা দিয়ে সে ইনকাম স্টেটমেন্ট শুরু করে যেখানে প্রথম লাইন আইটেম থাকে ইন্টারেস্ট রেভিনিউ। একইভাবে আপনি ইন্স্যুরেন্স কোম্পানির ইনকাম স্টেটমেন্ট খুলে দেখেন, তার প্রথম আইটেমটা আপনি পাবেন নর্মালি যেটা হয় প্রিমিয়াম রেভিনিউ। ঠিক আছে, প্রিমিয়াম রেভিনিউ। প্রিমিয়াম কেন? কারণ সে ইন্স্যুরেন্স কোম্পানি, তার ইনকাম হবে আপনার কাছ থেকে যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম রিসিভ করবে সেটা দিয়ে। ঠিক আছে, সো দ্যাটস দ্য লজিক। এখানে আমাদের ইনকাম স্টেটমেন্টটা অবশ্যই রেভিনিউ দিয়ে শুরু হচ্ছে, আর এটা যেহেতু মার্চেন্ডাইজিং কোম্পানি শুরু হচ্ছে বেসিকলি সেলস রেভিনিউ দিয়ে। ওকে, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি ইনিশিয়ালি বা বিগিনিংয়ে কিন্তু আমার সেলস হচ্ছে $4,80,000, বাট পরে গিয়ে যেটা হয়েছে কিছু টাকা সেলস আমরা রিটার্ন পেয়েছি, মানে প্রোডাক্ট সেল করার পর আমাদের কাছে রিটার্ন চলে আসছে $12,000। আবার কিছু টাকা আমরা ডিসকাউন্ট অ্যালাউ করেছি। ওকে, যে আমার কাছ থেকে কিনেছে তাকে আমরা ডিসকাউন্ট দিয়েছি $8,000। তো ইভেনচুয়ালি কিন্তু নোটিস করলে আমরা দেখতে পাবো প্রাইমারি সেলস ছিল $4,80,000, বাট কিছু টাকা আমরা রিটার্ন পেয়ে গিয়েছি যেটা আমার আর সেলস হিসেবে কনসিডার হবে না, আর কিছু টাকা আমাদের ডিসকাউন্ট গ্র্যান্ট করা লেগেছে যেটার জন্য আমরা আর কোনো টাকা পাবো না। সো এই 20,000 কিন্তু 12,000 আর 8,000 মিলে এখানে যে 20,000 আসছে, এই 20,000 মাইনাস করে আমরা যে 4,60,000 এখানে পাচ্ছি এটা হচ্ছে আমরা নেট সেলস বলছি। ওকে, নেট সেলস, নেট সেলস বা আলটিমেট সেলস বলছি কেন? কারণ এই 4,60,000 হচ্ছে গিয়ে আমি ফাইনালি সেল করতে পেরেছি বা সেল করে এই টাকাটা পেয়েছি বা ইভেনচুয়ালি পাবো। ঠিক আছে, এখানে কিন্তু $20,000 যেটা আমরা পাচ্ছি, 12,000 হচ্ছে সেলস রিটার্ন থেকে অ্যান্ড 8,000 হচ্ছে সেলস ডিসকাউন্ট থেকে, এগুলোকে আমরা মাইনাস করে এই নেট সেলসের অ্যামাউন্ট ক্যালকুলেট করছি। এই জিনিসটাই কনসেপচুয়ালি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। দেখেন
এখানে যখন নেট সেলস ক্যালকুলেট করতে বলা হবে, সেলস 5 লাখ মাইনাস সেলসের যে রিটার্ন আছে 12,000 মাইনাস সেলসের যে ডিসকাউন্ট আছে 10,000, এই কাজগুলো করব। সেলসের যে ট্রান্সপোর্টেশন বা ফ্রেট আউট আছে এটা ডিরেক্ট আমার চলে যাবে কোথায়, এই যে এখানে বলে দিয়েছিলাম দেখেন অপারেটিং এক্সপেন্সেসে। একইভাবে পারচেজের ক্ষেত্রেও পারচেজ আমার 2 লাখ, এখান থেকে রিটার্ন হচ্ছে আমার 8,000 মাইনাস করেছি, আর ডিসকাউন্ট হচ্ছে 4,000 মাইনাস করেছি। মাইনাস করে আমরা 2 লাখ থেকে এই দুইটা মিলে 12,000 মাইনাস হচ্ছে 1,88,000 নেট পারচেজ পাচ্ছি। পারচেজ ট্রান্সপোর্টেশনের কাজ কি তাহলে, এটা আমাদের ফ্রেট ইন হিসেবে চলে যাচ্ছে কোথায়, এইখানে এসে দেখেন কস্ট অফ গুডস সোল্ডে চলে যাচ্ছে। ওকে, সো আপনাদের কিন্তু নেট পারচেজ বা নেট সেলস যখন বলা হবে তখন অ্যাকচুয়ালি এই পারচেজ ট্রান্সপোর্টেশন বা ফ্রেট ইন অ্যান্ড সেলস ট্রান্সপোর্টেশন বা ফ্রেট আউট এটা হয়তো কনফিউজ করার জন্য দিয়ে দিবে, বাট এগুলোকে আমরা মাইনাস করব না বা এগুলো আমাদের কোনো কন্ট্রা অ্যাকাউন্ট না। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওকে, সো এইটুকু আমরা দেখেছি আমাদের নেট সেলস 4,60,000, অ্যান্ড তারপরে নেট সেলস থেকে আমরা ফেজ ওয়ানে গিয়ে একটা নেচারের এক্সপেন্স মাইনাস করব, সেটা হচ্ছে এক্সপেন্সেস রিলেটেড টু দ্য কস্ট অফ গুডস সোল্ড। মানে আপনি পারচেজ করেছিলেন সেই রিলেটেড যে এক্সপেন্স ছিল, অ্যান্ড সেখান থেকে আপনি আলটিমেটলি যা সেল করেছেন কস্ট অফ গুডস সোল্ড। সো এখানে নোটিস করে দেখেন আমরা কস্ট অফ গুডস সোল্ড বলছি বা লিখেছি, এটাকে ফেজ ওয়ানে গিয়ে মাইনাস করছি। কস্ট অফ গুডস সোল্ড কত, $3,16,000, অ্যান্ড এই $3,16,000 যে কস্ট অফ গুডস সোল্ড আমরা এখানে দেখাচ্ছি, এটা কিন্তু ডিরেক্ট অনেক সময় কোয়েশ্চেনে দিয়ে দেয়, অনেক সময় ফুল ক্যালকুলেট করতে হয়। যদি ডিরেক্ট কোয়েশ্চেনে দিয়ে দেয় আমরা এটাকে ডিরেক্ট এভাবে 3,16,000 বসাবো, বসাই ইনকাম স্টেটমেন্টটা করব। ওকে, আবার অনেক সময় কিন্তু এটা আমাদের র ইনফরমেশন থেকে ক্যালকুলেট করতে হয়, যেমনটা এখানে নিচে দেখেন আমরা কস্ট অফ গুডস সোল্ড কিন্তু ক্যালকুলেট করেছি। ওকে, এইখানে যে ক্যালকুলেট করে 3,16,000 আসছে, ঠিক এই অ্যামাউন্টটাকে আমরা এখানে বসিয়েছি 3,16,000। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি নেট সেলস আমাদের 4,60,000 আছে এখানে, নেট সেলস এখানে আছে 4,60,000। এখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড যেটা ক্যালকুলেট করেছি 3,16,000 সেটা মাইনাস করলাম, মাইনাস করে ফেজ ওয়ানে বা স্টেপ ওয়ানে আমরা একটা প্রফিট পাচ্ছি 1,44,000, এটাকে আমরা ডাকছি বা বলছি গ্রস প্রফিট। ওকে, সো গ্রস আচ্ছা স্যার, একটা কথা বলি। হ্যাঁ বলেন। স্যার, আমরা যে অ্যামাউন্ট গুলা মাইনাস করবো ওইগুলা ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করে দিলে কি কোনো প্রবলেম না, হবে, কোনো মানে প্রবলেম নাই, ক্যালকুলেশন? কোনো প্রবলেম ওকে নাই। স্যার। ঠিক আছে, কারণ আমরা এখানে দেখেন সেলস মানেই ধরে নিচ্ছি এটা হচ্ছে আপনার পজিটিভ জিনিস, অ্যান্ড এক্সপেন্স মানেই নেগেটিভ জিনিস। ওকে, সো ইন্ডিকেট না করলেও কিন্তু প্রবলেম নাই, ইন্ডিকেট যদি করেও দেন ব্র্যাকেট দিয়ে তবুও কোনো প্রবলেম নাই, যেভাবে মন চায় দেখান। আপনি কাজটা ঠিকঠাকভাবে বা ক্যালকুলেশনটা ঠিকঠাকভাবে করছেন কিনা, দ্যাটস হোয়াট ম্যাটার্স ইভেনচুয়ালি। ওকে, ঠিক আছে, সো যেটা বলছিলাম ম্যাম অ্যান্ড স্যার, যে আমাদের ফার্স্ট ফেজে আমরা যে কাজটা করেছি, সেলস রেভিনিউ যেটা আছে, নট দিস ওয়ান, আমাদের যে নেট সেলস আমরা পেয়েছি কন্ট্রাগুলোকে মাইনাস করে 4,60,000, সেখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করছি ফার্স্ট ফেজে। এই কস্ট অফ গুডস সোল্ডের তাহলে ডেফিনিশন বা ক্যারেক্টারিস্টিক্স কি, এই কস্টগুলো বা এক্সপেন্সটা হচ্ছে আমাদের রিলেটেড টু দ্য পারচেজ অফ দ্য প্রোডাক্ট। ওকে, রিলেটেড টু দ্য পারচেজ অফ দ্য প্রোডাক্ট, অ্যান্ড সেখান থেকে যতটুকু সেল হয়ে যাবে সেটা মাইনাস করব। এটাই কিন্তু আমরা দেখেছি, দেখেন $36,000 আপনি বিগত বা লাস্ট ইয়ার পারচেজ করেছেন, 3,20,000 আপনি এই বছর পারচেজ করেছেন, দুইটা মিলে টোটাল আপনার পারচেজের কস্ট ছিল 3,56,000 ইনক্লুডিং দ্য ফ্রেট কস্ট অবভিয়াসলি, ফ্রেট ইন। ওকে, সো 3,56,000 আপনি টোটাল কিন্তু পারচেজ করেছেন, এটা আপনার কস্ট অফ গুডস অ্যাভেলেবল। এখান থেকে 40,000 মাইনাস করে দিচ্ছেন কারণ এটা আপনি এবছর সেল করতে পারেন নাই, সো এটা আপনার এক্সপেন্সের পার্ট না, এটা হচ্ছে আমার অ্যাসেট। ইভেনচুয়ালি আমাদের যে 3,16,000 ক্যালকুলেশনটা হচ্ছে এটাকেই কস্ট অফ গুডস সোল্ড হিসেবে নিচ্ছি। সো এটার সিম্পল ডেফিনেশন হচ্ছে ইটস রিলেটেড টু দ্য এক্সপেন্সেস অফ পারচেজ অ্যান্ড আলটিমেটলি সোল্ড দিস ইয়ার। যেটা আপনি পারচেজ করেছেন বাট এই বছর সেল করেন নাই, সেটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি। এখানে যে 40,000 কথা বলা হচ্ছে এটা নেক্সট ইয়ার কাজ হবে, নেক্সট ইয়ার এটাই আবার আমাদের এই 36,000 মতো বিগিনিং ইনভেন্টরি হয়ে যাবে, সেভাবে আমাদের আগাবো আর কি। সো কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে আমরা স্টেপ ওয়ানে যে জিনিসটা পাচ্ছি সেটাকে আমরা বলছি আমাদের গ্রস প্রফিট। দেন স্টেপ টুতে আমরা চলে আসি, স্টেপ টুতে আমরা আবার আরেকটা নেচারের কস্ট বা এক্সপেন্স মাইনাস করব, এগুলো সব আমাদের এক্সপেন্স, সেটাকে আমরা কি বলছি অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্সকে যদি ডিফাইন করি সিম্পল ওয়ার্ডসে,
আমাদের প্রোডাক্ট পারচেজ বাদে আদার যত এক্সপেন্স আছে রেগুলার নেচারের সব অপারেটিং এক্সপেন্স। অ্যান্ড প্রোডাক্ট পারচেজ যদি বাদ দিয়ে দেই, আমাদের মূলত দুইটা এরিয়া থাকে। একটা হচ্ছে আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করছেন, মানে আপনার টোটাল অফিসের এক্সপেন্স, আর আপনি প্রোডাক্ট সেল করছেন, আপনার সেলিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সকে আমরা যখন 202 কোর্স করব, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ল্যাঙ্গুয়েজে কিন্তু অপারেটিং এক্সপেন্সকে মিন করা হয় আমাদের সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স নামে, বা সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স হিসেবে। ঠিক আছে, এটা এই জন্য কারণ এখানে আপনার অফিস রিলেটেড যত এক্সপেন্স আছে প্লাস আপনার প্রোডাক্ট সেলিং রিলেটেড যত এক্সপেন্স আছে সেগুলো সব কিন্তু এটার আন্ডারে চলে আসবে। ইন আদার ওয়ার্ডস, এই অপারেটিং এক্সপেন্সের আন্ডারে প্রোডাক্ট পারচেজ রিলেটেড কোনো এক্সপেন্স আসবে না। পারচেজ রিলেটেড সব এক্সপেন্স চলে গেল কস্ট অফ গুডস সোল্ডে, অ্যান্ড সেলস আর অপারেশন বা অ্যাডমিনিস্ট্রেশন বা অফিস রিলেটেড সব এক্সপেন্স চলে আসবে অপারেটিং এক্সপেন্সে। তো এখানে দেখেন স্যালারিস অ্যান্ড ওয়েজেস এক্সপেন্স, এটা কিন্তু আমাদের সেলস রিলেটেডও হতে পারে, এটা আমাদের অফিস রিলেটেডও হতে পারে। আমি যদি অফিসের কোনো এমপ্লয়িকে স্যালারি দেই সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আবার আমি যদি আমার কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ যে আছে তাকে যদি স্যালারি দেয়, এটা কিন্তু হয়ে যাবে সেলিং এক্সপেন্স। বাট ইভেনচুয়ালি কিন্তু এটা আমাদের আসবে কোথায়, অপারেটিং এক্সপেন্সেসের আন্ডারে। ইউটিলিটিস এক্সপেন্স, এটা নর্মালি আমাদের অফিস রিলেটেড বা অ্যাডমিন এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং কিন্তু আমাদের সেলিং এক্সপেন্স, প্রোডাক্ট সেল করার পারপাজে আপনি কিন্তু অ্যাডভার্টাইজিং পারফর্ম করছেন। ওকে, সো এটাও অপারেটিংয়ের আন্ডারে। দেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা দেখতে পাচ্ছি। ডেপ্রিসিয়েশনটাও কিন্তু অফিস এক্সপেন্সও হতে পারে, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ আবার সেলিং এক্সপেন্সও হতে পারে। ফর এক্সাম্পল, আপনার অফিসে যে ফার্নিচার আছে, অফিসে যে কম্পিউটার ইকুইপমেন্ট আছে, এগুলোর ডেপ্রিসিয়েশন হয়ে যাবে আমাদের অফিস এক্সপেন্স বা অ্যাডমিন এক্সপেন্স। আবার আপনার প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য যদি কোনো পিক আপ ভ্যান থেকে থাকে, বা যদি কোনো বড় কি বলা যায় এটাকে, ইন্টারসিটি ট্রান্সপোর্টেশনের জন্য কার্গো ভেহিকল থেকে থাকে, তাহলে সেটার ডেপ্রিসিয়েশন অবশ্যই হয়ে যাবে আমাদের সেলিং এক্সপেন্স। একইভাবে ফ্রেট আউট বা সেলস ট্রান্সপোর্টেশন কস্ট, এটা তো স্যার ডেফিনেটলি সেলিং ডেপ্রিসিয়েশনেরটা এক্সপেন্স। আরেকবার একটু বলেন। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন যেটা বলেছি ইটস দ্য এক্সপেন্স অফ অ্যাসেট উইয়ার অ্যান্ড টিয়ার। মানে হচ্ছে আপনি অ্যাসেট আপনার বিজনেসে ইউজ করছেন অ্যান্ড ওভার টাইম এটার ভ্যালু রিডাকশন হচ্ছে, সেটাকে আমরা মানে আপাত দৃষ্টিতে ডেপ্রিসিয়েশন বলছি। এটা যখন চ্যাপ্টার 10 করব তখন অবশ্যই দেখাবো যে ডেপ্রিসিয়েশন মূলত আমাদের এই কনসেপ্টের উপর বেস করে হলো, এটা একটা কস্ট অ্যালোকেশন প্রসেস, এটা আমাদের রেভিনিউর সাথে এক্সপেন্সকে ম্যাচ করার জন্য করা হয়ে থাকে। ওকে, আপাতত ধরে নেন যে ডেপ্রিসিয়েশন আমাদের যখন কোনো অ্যাসেট ইউজ করছেন সেটার জন্য হচ্ছে। তো ডেপ্রিসিয়েশন বললাম, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও হতে পারে, এটা আমাদের সেলিং এক্সপেন্সও হতে পারে। ডিপেন্ড করছে যে কোন অ্যাসেটের উপর আপনি ডেপ্রিসিয়েশন ধরছেন। যদি আপনার অফিসে কোনো ফার্নিচার থেকে থাকে বা অফিসে কোনো ইকুইপমেন্ট থেকে থাকে, সেটার যদি ডেপ্রিসিয়েশন হয়, এটা কিন্তু অ্যাডমিন এক্সপেন্স বা অফিস রিলেটেড এক্সপেন্স। কেন? কারণ ওই ফার্নিচার বা ইকুইপমেন্টটা আপনি ইউজ করছেন হচ্ছে আপনার ডে টু ডে অপারেশনসের জন্য। ওকে, ডে টু ডে অপারেশনসের জন্য বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে। আবার আপনার এমন কিছু অ্যাসেটও থাকতে পারে যেটা আপনি সেলসের কাজে ইউজ করেন। ফর এক্সাম্পল, আমাদের ট্রান্সপোর্টেশন বা ডেলিভারি দেওয়ার জন্য যে ডেলিভারি ভ্যান বা ট্রাক হতে পারে, সেটা কিন্তু আপনি সেলসের কাজে ইউজ করছেন, তো ওইটার ডেপ্রিসিয়েশনটা হয়ে যাবে আবার আমাদের স্যার সেলিং মেশিনও এক্সপেন্স। তো হলো, তাহলে এই অপারেটিং এক্সপেন্সে পড়বে না ডেপ্রিসিয়েশনটা মেশিনের? এখন ডিপেন্ড করছে মেশিন আপনি কি কাজে ইউজ করছেন। আমরা কিন্তু এখানে প্রোডাক্ট বাই অ্যান্ড সেলে কথা প্রোডাক্টের বলছি। কাজে ইউজ করলে তো হলো ওইটা হলো অপারেটিং এক্সপেন্সে পড়বে। রাইট, আমাদের প্রোডাক্ট বাই অ্যান্ড সেল কোম্পানি যদি হয়, তার যদি কোনো মেশিন থেকে থাকে, ওকে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। বাট যদি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, যেটা আমরা কিন্তু এই কোর্সে বা এই চ্যাপ্টারেই এন্টায়ারলি দেখছি না, এটা আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে দেখানো হয়। যদি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তার যদি কোনো প্রোডাকশন করার জন্য মেশিন থেকে থাকে, খেয়াল করেন, প্রোডাকশন করার জন্য যদি কোনো মেশিন থেকে থাকে ফ্যাক্টরির ভিতর যেটা ইউজ করা হয়, সেটা কিন্তু আমাদের আর সেলিং অ্যান্ড অ্যাডমিনে যাবে না, সেটা কস্ট অফ গুডস সোল্ডে যাবে সেই ডেপ্রিসিয়েশন। এটা আমরা কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে ম্যানুফ্যাকচারিং ওভারহেড নামে একটা জিনিস আছে, ওখানে দেখাই আর কি। তো এটা পুরোটাই ডিপেন্ড করছে আমার ইউজ বা পারপাজের উপরে। গট ইট? আই হোপ গট জি ইট। স্যার। ঠিক আছে, সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা দেখলাম, এটা আমাদের সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স হবে। অ্যান্ড নেক্সটে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফ্রেট আউট আছে। ওকে, এই ফ্রেট আউট হচ্ছে আমাদের সেলস ট্রান্সপোর্টেশন কস্ট, অ্যান্ড ডেফিনেটলি সেলস ট্রান্সপোর্টেশন কস্ট আমার ডিরেক্টলি রিলেটেড টু
সেলিং এক্সপেন্স। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে অপারেটিং এর আন্ডারে আসছে। অ্যান্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স থাকতে পারে, এমপ্লয়ীদের ইন্স্যুরেন্সের জন্য এক্সপেন্স হয়ে থাকে। বিজনেসের কোনো অ্যাসেট যেমন ডেলিভারি ভ্যানের উপর ইন্স্যুরেন্স থাকতে পারে, সেটার রিলেটেড যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে যায় তাহলে এইখানে আসবে অবশ্য। ঠিক আছে, তো আমরা যেটা বলতে চাচ্ছি যদি আজকে আপনার ইন্স্যুরেন্সটা হলো হুম হুম মানে এই ইন্স্যুরেন্সটা হলো যদি হলো মানে কোনো হলো ডেলিভারির মানে কি বলবো আপনার বিল্ডিং ডেলিভারির এর ক্ষেত্রে কোনো একটা কোনো ইয়েতে। আপনার বিল্ডিং এর ইন্স্যুরেন্স হতে পারে, কিন্তু আপনার যদি নিজস্ব বিল্ডিং হয় বা নিজস্ব আউটলেট হয়, সেটা আপনি অপারেট করছেন, সেটার ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে চলে যাবে। আপনার স্যালারির কথা বললাম, আবার এখানে চলে প্রোডাক্টেরও যাবে। ইন্স্যুরেন্স হতে পারে, হুম, প্রোডাক্ট মানে প্রোডাক্টের উপরেও ইন্স্যুরেন্স হতে পারে ওইটার কি এই জায়গায় অ্যাড ও হবে? প্রোডাক্টের উপর ইন্স্যুরেন্স অবশ্যই হতে পারে, ডেফিনেটলি, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। অ্যান্ড প্রোডাক্টের ইন্স্যুরেন্স এখানে আপনাদের সেটা আমি লিখেছি কি না, ইন্স্যুরেন্সের ব্যাপারে ডিরেক্ট লিখি নাই। ওকে, দেখেন, এই প্রিন্সিপালটা মাথায় রাখবেন। এই প্রিন্সিপাল 1 যে দেখতে পাচ্ছেন, এনি কস্ট অফ ইনভেন্টরি পারচেজ, ইনভেন্টরি পারচেজ রিলেটেড যে কোনো কস্ট আসলে ওই কস্ট অফ গুডস সোল্ড বা ইনভেন্টরির মধ্যে রেকর্ড হবে। ঠিক আছে, সো ইনভেন্টরি যখন আপনি কিনছেন না, ইনভেন্টরি কেনার সময় যদি কোনো ইন্স্যুরেন্স কস্ট হয়, এটা আমার কস্ট অফ গুডস সোল্ডের আন্ডারে ইনভেন্টরির কস্ট হিসেবেই কাউন্ট হবে। ইনভেন্টরি কিনতে গিয়ে আপনার ফ্রেট ইন হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখেন, ইনভেন্টরি কিনতে গিয়ে কিন্তু এই ফ্রেট ইনটা হচ্ছে, এই জন্য এটা কস্ট অফ গুডস সোল্ড। আবার ইনভেন্টরি পারচেজ করার সময় কিন্তু আপনি অনেক সময় ভ্যাট দিয়ে থাকেন। ওকে, ভ্যাট দিয়ে থাকেন, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটাও কিন্তু কস্ট অফ গুডস সোল্ড। ইনভেন্টরি কেনার সময় কিন্তু যখন আপনি লোকালি না কিনে বাইরে থেকে ইম্পোর্ট করেন, তখন এটার উপরে আরও আদার ডিউটিজ অ্যান্ড ইম্পোর্ট ট্যাক্সেস দিয়ে থাকেন, সেটাও কিন্তু আমাদের কস্ট অফ গুডস সোল্ড বা ইনভেন্টরি কস্ট হিসেবে যাবে। সো এই জেনারেল প্রিন্সিপালটা মাথায় রাখবেন। ইনভেন্টরি পারচেজ রিলেটেড যে কোনো কস্ট, ইন্স্যুরেন্স থেকে শুরু করে ভ্যাট যাই হোক না কেন, এগুলো হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বা ইনভেন্টরিরই পার্ট। ওকে, ঠিক আছে, এখানে আমরা যে ওকে স্যার। ইন্স্যুরেন্সের কথা বলছি এটা হচ্ছে আমাদের অফিস রিলেটেড, এটা হচ্ছে আমাদের সেলসের যে ভেহিকল সেটার ইন্স্যুরেন্স হতে পারে, অফিসে আপনার এমপ্লয়ীদের ইন্স্যুরেন্স হতে পারে, অফিসের যে আপনার মেশিন আছে বা ওভারঅল প্রপার্টি আছে সেটার ইন্স্যুরেন্স হতে পারে, ইন কেস যদি কোনো ফায়ার ক্যাচ করে ফেলে তাহলে সেক্ষেত্রে আর কি। ঠিক আছে, তাহলে স্যার আমরা যেমন হলো কোনো কিছু কেনার সময় হলো ভ্যাট দেই, আবার হলো সেল করার সময়ও তো ভ্যাটটা নেই, হুম, তো ওই ভ্যাটটা কিসের মধ্যে ইনক্লুড হয়? আপনি পারচেজ আর সেলস যে ভ্যাট আছে এগুলো আসলে আলাদা হিসাব, এগুলোকে আমরা অ্যাসেট বা লায়াবিলিটি হিসেবে ট্রিট করি। আপনি যে ভ্যাটটা দিচ্ছেন এই ভ্যাটটা কিন্তু আলটিমেটলি আপনি রিকভার করবেন সেলারের কাছ থেকে, রাইট? অ্যান্ড সেলারের কাছ থেকে যখন ভ্যাটটা নেবেন এটা ইভেনচুয়ালি গভর্নমেন্টকে পে করবেন। আপনাদের ইনভেন্টরিতে এই ভ্যাট রিলেটেড ইস্যু পড়ানো হয়ে থাকে, বাট আমাদের এই কোর কোর্সে আমরা সেটাকে ডিটেলে এক্সপ্লোর করি না। সো এগুলো হচ্ছে আমাদের অ্যাসেট বা লায়াবিলিটি। ইভেনচুয়ালি আমাদের ভ্যাটটা গভর্নমেন্টের কাছে যদি পে করে দিতে হয় এটা আমার লায়াবিলিটি। আর এমন যদি হয় যে আপনি প্রোডাক্ট পারচেজ করে বেশি ভ্যাট দিয়েছেন বাট সেল করে কম ভ্যাট রিসিভ করেছেন, তো এটা আপনার অ্যাসেট, কারণ পরে গভর্নমেন্টের সাথে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। বাট ইভেনচুয়ালি গভর্নমেন্টের যে ট্যাক্স উইং আছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তার সাথে আপনার এই লেনদেনটা হবে। সো এটা অ্যাসেট বা লায়াবিলিটি হিসেবে আমরা দেখিয়ে থাকি অ্যাকচুয়ালি। ওকে, অ্যান্ড এখানে আমাদের ইনভেন্টরি যে ভ্যাটের কথা বললাম, এটাকে যদিও ইনভেন্টরি কস্ট বলেছি, বাট এটাকে আমরা কিন্তু সিচুয়েশনের উপর বেস করে সেই ভ্যাট অ্যাসেট বা ভ্যাট লায়াবিলিটি হিসেবেও দেখাতে পারি। দ্যাটস আনাদার অ্যাডভান্সড ইস্যু, সেটাতে আমরা ডিটেলে আপাতত আর কি যাচ্ছি না। আমরা এখানে যেটা দেখলাম, আমাদের এই এক্সপেন্সগুলোর নেচার হচ্ছে এরা প্রোডাক্ট পারচেজ করার রিলেটেড না, এগুলো আমাদের সেলিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স। আরও এখানে অনেক আইটেম থাকতে পারে, রেন্ট এক্সপেন্স থাকতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে আপনার হসপিটালিটি এক্সপেন্স থাকতে পারে, কাস্টমার আসছে তাকে আপনি সেলস করার পারপাজে তাকে বসালেন, বসিয়ে তাকে আপ্যায়ন করালেন, অনেক কিছুই থাকতে পারে। সব কিছু আমাদের এখানে চলে যাবে, সবগুলো অপারেটিং এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। সো আমরা উপরে যে গ্রস প্রফিট ক্যালকুলেট করেছি 1,44,000, এখান থেকে আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্স এই জিনিসগুলো আমরা সাম করে টোটাল পাচ্ছি অপারেটিং এক্সপেন্স 1,14,000। এটাকে মাইনাস করে দিয়ে আমরা সেকেন্ড ফেজে যে প্রফিট পাচ্ছি সেটাকে অপারেটিং প্রফিট বা ইনকাম ফ্রম অপারেশনস বলছি 30,000। ওকে, এটা হচ্ছে আমরা সেকেন্ড ফেজে পাচ্ছি। সো এখানে আমার সব মেজর এক্সপেন্স কভার করা হয়ে গেছে, কিন্তু যদি হিসাব করি কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে পারচেজ রিলেটেড আমাদের অল দি এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্স হচ্ছে
অপারেশনস বা সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যত এক্সপেন্স এগুলো মাইনাস করে কিন্তু আমরা সেলস থেকে কি পাচ্ছি, ইনকাম ফ্রম অপারেশনস পাচ্ছি। এখন আমরা আমাদের বিজনেসে দেখব আরও কিছু ইরেগুলার বা নন রিকারিং আইটেম আছে। এগুলো সব কিন্তু আমাদের রেগুলার আইটেম। খেয়াল করে দেখেন, ডেইলি ডেইলি আমাদের এক্সপেন্স হয়, আমরা প্ল্যান করেই কিন্তু এগুলো করে থাকি। ওকে, বাট আদার কিছু ইরেগুলার আইটেম থাকতে পারে, সেগুলো আমাদের রেভিনিউ যদি হয়ে থাকে সেগুলো আমরা পরের পার্টে গিয়ে অ্যাড করব আদার রেভিনিউ অ্যান্ড গেইন হিসেবে। আর যদি এক্সপেন্স থেকে থাকে পরের পার্টে গিয়ে এগুলোকে মাইনাস করে দিব আদার এক্সপেন্স বা লসেস হিসেবে। দেন ফাইনালি আমরা এসে যেটা পাবো থার্ড ফেজে, এই প্রফিটকে আমরা বলছি নেট ইনকাম বা নেট প্রফিট। ওকে, এই আদার আইটেমগুলোর নেচার হচ্ছে এরা ইরেগুলার আসলে। ঠিক আছে, যেমন স্পেসিফিক এক্সাম্পল দিয়ে দেখানো হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ। আপনি দেখেন প্রোডাক্ট বাই অ্যান্ড সেল করছেন, বাট তারপর আপনার ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে। এটা কিভাবে হতে পারে? মাঝে মধ্যে আর কি দেখা যায় যে আমাদের হাতে এক্সেসিভ ক্যাশ রয়ে গেছে, তো আমরা সেটাকে বিজনেসে ফেলে না রেখে সেই এক্সেসিভ ক্যাশকে শর্ট টার্মের জন্য কারো কাছে লোন হিসেবে দিয়ে দিই। ধরেন 2 মাস 3 মাস সময়ের জন্য আমার হাতে ক্যাশ আছে, আমার বিজনেসে আপাতত লাগছে না, তো আমি কোনো পার্টিকে লোন হিসেবে দিয়ে দিলাম। সে 3 মাস 2 মাস যত সময়ের জন্য লোন দিচ্ছি এই লোনটাকে ইউজ করবে, ইউজ করার পর লোন ফেরত দিয়ে দিবে বা রিটার্ন দিয়ে দিবে, সাথে এই লোনের উপর ইন্টারেস্টও আমাকে দিবে। ঠিক আছে, এটা কিন্তু আমি প্ল্যান করে রেগুলার বেসিসে মেইন সোর্স অফ ইনকাম হিসেবে ট্রিট করছি না, এটা আমাদের ইরেগুলার আইটেম। তো এখানে অ্যামাউন্টটাও দেখেন ছোট বা কম হয়ে থাকবে, কারণ এটা ইরেগুলার আইটেম, ইরেগুলার নেচারের, এবং এটা আপনার পারপাসিভ কিছু না। ওকে, সো এরকম যদি কোনো রেভিনিউ থেকে থাকে এটাকে আমরা আদার হিসেবে দেখাবো। আবার এখানে গেইন অন ডিসপোজাল অফ প্ল্যান্ট অ্যাসেটস বলা হচ্ছে। এই গেইন জিনিসটা ডেফিনিশন থেকে শুরু করে ট্রিটমেন্ট সব আমরা চ্যাপ্টার 10-এ দেখব, যখন আমাদের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বাই সেল করা হবে, ওই সিচুয়েশনগুলো ডিসকভার করব। বাট আপাতত ধরে নেন যে আপনি একটা অ্যাসেট কিনেছেন, অনেক বছর ইউজ করেছেন, ইউজ করার পর দেখতে পাচ্ছেন যে এটার ভ্যালু হওয়ার কথা 1000। ঠিক আছে, বাট আপনি এটাকে এখন বিজনেস থেকে সরাই দিচ্ছেন বা সেল করে দিচ্ছেন, সেল করতে পেরেছেন আরেক পার্টির কাছে 1600 দিয়ে। তো 1000 জিনিস আপনি 1600 দিয়ে সেল করেছেন, এখানে আপনার 600 হচ্ছে গেইন অন সেল বা গেইন অন ডিসপোজাল, এটাকে আমরা বলি। এটার ব্যাপারে তো ডিটেইলে এটা আমরা কথা রেভিনিউ। বলবো। এটাকে আমরা গেইন বলছি, এটা রেভিনিউ থেকে ডিফারেন্ট। গেইন আর রেভিনিউর মধ্যে ডিফারেন্স আছে, যেটাকে আমরা চ্যাপ্টার 10-এ গিয়ে এক্সপ্লোর করব। ওকে, গেইন আর রেভিনিউ কিন্তু একটু ডিফারেন্ট। যেমন ডিফারেন্ট হচ্ছে এক্সপেন্স আর লস, এই ডিফারেন্সটাকে আমরা চ্যাপ্টার 9-এ এক্সপ্লোর করব। ওকে, আপাতত আমরা আমাদের কনটেক্সটে থাকি। ঠিক আছে, এটাকে আমরা এই জন্য গেইন নামে ডাকছি। ওকে, সো এরকম যদি কিছু আমাদের ইরেগুলার বা এক্সট্রা বিজনেস, এক্সট্রা অপারেশনস আইটেম থেকে থাকে, এদেরকে আমরা আদার হিসেবে ট্রিট করছি, আদার। ফাইনালি আদার এক্সপেন্সেসের মধ্যে এখানে একটা ইন্টারেস্ট এক্সপেন্স নামে আমরা আইটেম দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের আগের ফরম্যাট অনুযায়ী আদার হিসেবে ট্রিট করা হচ্ছে। নতুন ফরম্যাটে কিন্তু এটা আমাদের ডিরেক্ট ফাইন্যান্স কস্ট আর অপারেটিং এক্সপেন্সের আন্ডারে চলে যায়। আমরা কিন্তু প্রায় দেখা যায় যে বিজনেসে ডেইলি বেসিসে, ডে টু ডে বেসিসে রেগুলার লোন নিতে হয়। সো ইন্টারেস্ট কিন্তু আমার একটা প্রি প্ল্যান্ড রেগুলার এক্সপেন্স, এটা আদার হতে পারে না। এই ফরম্যাটটা আমাদের পুরাতন দেখে এখানে আদারের আন্ডারে দেওয়া হয়েছে, বাট নতুন ফরম্যাট অনুযায়ী এটাকে ফাইন্যান্স কস্ট বা ইন্টারেস্ট হিসেবে অনেক কোম্পানি যেটা করে ঠিক আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি ফাইন্যান্স কস্ট হিসেবে দেখায়। অনেক কোম্পানি আবার এটাকে অপারেটিং এক্সপেন্সের আন্ডারে এখানে ফ্রেট কস্ট, ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স এগুলোর সাথে ইন্টারেস্ট হিসেবে দিয়ে দেয়। ওকে, এটা আমাদের অ্যাকচুয়ালি ওল্ড ফরম্যাট, দ্যাটস ওয়াই ইন্টারেস্টটাকে আদার হিসেবে দেখানো হচ্ছে। বাট এটা আমাদের নো লঙ্গার আদার, এটা মেজর একটা এরিয়া কাভার করে। কিন্তু আমাদের যখন কর্পোরেট ফাইন্যান্স আপনারা পড়বেন, ফাইন্যান্সের ক্লাসিক্যাল থিওরিতে কিন্তু আমাদের লেভারেজড ফার্ম যে আছে, মানে যে লোন নেয় ইকুইটির পাশাপাশি, তাকে নিয়ে অনেক স্টাডি আছে এবং অনেক ইম্পর্টেন্সের সাথে দেখা হয়। সো ইন্টারেস্ট হচ্ছে আমাদের রেগুলার আইটেম, নট আদার আইটেম। এখানে যদিও দিয়েছে এটা পুরাতন ফরম্যাটের কারণে দেওয়া হয়েছে। আরেকটা আইটেম হচ্ছে ক্যাজুয়ালিটি লস ফ্রম ভ্যান্ডালিজম, এরকম থাকতে পারে। যেমন আমাদের কিছু মাস আগে আমরা দেখেছিলাম আমাদের সিলেটে মেবি বাটার একটা শোরুমে ভাঙচুর হয় বা ভ্যান্ডালিজম হয়। ওকে, তো এরকম যদি খুব অ্যাবনর্মাল বা খুব ইরেগুলার ঘটনা ঘটে থাকে যার কারণে আমার লস হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে আদার এক্সপেন্স অ্যান্ড লসেসের আন্ডারে দেখাই দিব। তো এই সবগুলো আইটেম আমরা আদার রেভিনিউগুলোকে প্লাস করে আদার এক্সপেন্স অ্যান্ড লসগুলোকে মাইনাস করে যেটা পাচ্ছি, সেটাই হচ্ছে ইভেনচুয়ালি আমার নেট ইনকাম। অ্যান্ড অবশ্যই এই নেট ইনকামটাই আসলে আমাদের শেষ জিনিস না। যখন অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ে আপনারা যাবেন দেখবেন যে এই ইনকামটা যে পাচ্ছি এটাকে আমরা প্যাট বলছি, পিএটি, প্রফিট, সরি এটাকে পিবিটি বলছি, প্রফিট বিফোর ট্যাক্স।
ওকে, এখান থেকে আমরা আরেকটা জিনিস মাইনাস করতে হয়, ইনকাম ট্যাক্স। তারপরে গিয়ে আমরা পাবো পিএটি, প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, তো এইভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে এক্সপ্লোর করবো গ্র্যাজুয়ালি। আপাতত আমাদের নেট ইনকামে আমরা ট্যাক্সকে ইগনোর করছি, জাস্ট আমাদের এই রেগুলার ইরেগুলার আইটেমগুলো প্লাস মাইনাস করে টোটাল আমাদের এই বছরের প্রফিট বা লস বের করছি। ঠিক আছে, এটা ছিল আমাদের ইনকাম স্টেটমেন্টের একটা ফরম্যাট। ওকে, সো এই ফরম্যাটটা আবার দেখবেন বুঝে বুঝে, যদি কোথাও ইস্যু হয় আমরা নেক্সটে আবার কনসাল্ট বা ডিসকাস করে নিব। ওকে, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টটাও আবার দেখবেন, প্রত্যেকটা আইটেমের এখানে কেন প্লাস হচ্ছে কেন মাইনাস হচ্ছে লজিক্যাল চিন্তা করবেন। চিন্তা করে যদি অ্যান্সার পেয়ে যান ভালো, যদি অ্যান্সার না পান প্রবলেম হয়, আপনাদের তো এআই আছে, এআই দিয়ে বিষয়গুলো এক্সপ্লোর করবেন। আবার আমাদের ক্লাসরুমে যতটুকু পারা যায় জিনিসগুলো অ্যাড্রেস করার, সেটাও আমরা ফোকাস দিয়ে করার ট্রাই করব। তো এই দুইটা স্টেটমেন্ট দেখার পারপাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বিভিন্নভাবে এখান থেকে কোয়েশ্চেন থাকতে পারে। এখন আমরা কিছু বই থেকে কোয়েশ্চেন এক্সপ্লোর করব। এক্সারসাইজ 5.14 দেখেন এখানে কি বলা আছে। বেসিক্যালি এখানে আমাদের একটা ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট দিয়ে দিয়েছে, কিন্তু দেখেন সেলস রেভিনিউ, সেলস রিটার্ন আছে। আমরা জানি যে সেলস রেভিনিউ থেকে সেলস রিটার্ন মাইনাস করলে নেট সেলস পাই। দেন নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে আমরা গ্রস প্রফিট পাই। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে আমরা ইনকাম ফ্রম অপারেশন পেয়ে যাই। অ্যান্ড সেখান থেকে আদার এক্সপেন্স অ্যান্ড লসেস আছে, এটা মাইনাস করলে নেট ইনকাম পেয়ে যাই। ওকে, সো এই রিলেশনশিপটা আমরা ইনকাম স্টেটমেন্টে অলরেডি জেনে গিয়েছি। এটার উপর বেস করে এখন আমরা যেটা দেখব, আমাদের এই তিনটা কোম্পানি দেওয়া আছে, তাদের কিছু মিসিং ভ্যালু আছে, সেটা ক্যালকুলেট করব। সো চলে আসি আমাদের হার্ডি কোম্পানিতে। এখানে হার্ডি কোম্পানিতে আমরা ফোকাস করি। হার্ডি কোম্পানির যে এ বি সি ডি আছে, এটাকে আমরা আমাদের যে ফরম্যাট শিখেছি সেটার বেসিসে ক্যালকুলেট করার ট্রাই করি। তো দেখেন তার সেলস রেভিনিউ কিন্তু দেওয়া আছে 90,000, বাট তার সেলস রিটার্ন কিন্তু দেওয়া নাই, সেলস রিটার্নটা মিসিং। বাট নেট সেলস দেওয়া আছে তার 86,000। সো এখানে সেলস রিটার্ন কত হবে? সিম্পল ক্যালকুলেশন। 1,76,000। হাউ কাম? সেলস রেভিনিউর সাথে নেট সেলসটা হলো যোগ করে দিব, তাহলেই হবে। আপনাদের এতক্ষণ যোগ করা শিখিয়েছি? হুম, না, মাইনাস করছিলাম তো। মাইনাস করছিলাম, দেখেন লেস কিন্তু। আমরা নেট সেলস বা নেট হ্যাঁ, অ্যামাউন্ট হ্যাঁ। কিভাবে মাইনাস করি, উপরে এসে দেখেন তো। নেট অ্যামাউন্ট ক্যালকুলেশনের ফরম্যাটটা কি, ফর্মুলাটা কি? অরিজিনাল বা সেলস থেকে আমরা তাহলে তার যে রিটার্ন আছে সেটা প্লাস করব না এখানে মাইনাস করব? মাইনাস। মাইনাস করব তো। তাহলে মাইনাস করলে কিভাবে এটা 1,76,000 হয়? 90 থেকে যদি আপনি 1,76,000 মাইনাস করেন, কখনো পজিটিভ 86 ও, পাবেন? সরি সরি সরি। ওকে, সো এটা আমাদের অবশ্যই কত হতে হবে? অ্যাকচুয়ালি 4,000 হতে হবে, 4,000, 4,000 হতে হবে। কিন্তু আপনার সেলস ইনকাম বা রেভিনিউ হচ্ছে 90,000, এখান থেকে রিটার্ন যদি 4,000 মাইনাস করেন, শুধু তখনই গিয়ে নেট সেলস আপনি 86,000 পাবেন, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো ভ্যালু এখানে মাইনাস করলে পাবেন না, রাইট? যদি আমাদের সেলস রিটার্নস বা অ্যালাউয়েন্সেস জিরো থাকতো, কোনো রিটার্নস নাই থাকতো, তাহলে যে সেলস রেভিনিউ 90,000 সেটা আমাদের নেট সেলস হতো। ধরে নিচ্ছি যে এখানে আমাদের সেলস ডিসকাউন্ট নাই। ওকে, তাহলে এখানে আমাদের সেলস রিটার্নস অ্যান্ড অ্যালাউয়েন্স নাম আইটেম এর ভ্যালু হবে 4,000। কেন হবে 4,000? বিকজ 90,000 সেলস আর 4,000 রিটার্ন, 90 থেকে 4 মাইনাস করেই কিন্তু আমরা নেট সেলস পাচ্ছি 86,000। ওকে, সো আমাদের নেট সেলস বা অ্যাকচুয়াল বা ইভেন্চুয়াল সেলস হচ্ছে 86,000। এটার পরে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড 56,000। সো নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে আমরা গ্রস প্রফিট পেয়ে যাই, ভেরি সিম্পল। সো আপনি 86 থেকে 56 মাইনাস করে দেন, 8 থেকে 5 গেলে থাকবে 3, 30,000 পাবো আমরা, রাইট? সো গ্রস প্রফিট হচ্ছে এখানে আমাদের 30,000। বোঝা গেল সবার? গ্রস প্রফিট এখানে আমার 30,000, রাইট? মাইশা আছেন? জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, কিবরিয়া আছেন? কিবরিয়াকে শুনতে পাইনি, আই হোপ আপনি বুঝতে পেরেছেন। ওকে, দেন দিয়া, আপনার কাছে কি ক্লিয়ার?
জি স্যার। ক্লিয়ার তো, রাইট? বুঝতে পেরেছেন, রাইট? সোফার যা যা দেখলাম। হুম। জি স্যার। ওকে, আমরা তাহলে গ্রস প্রফিট পর্যন্ত আসছি। ওকে, দেন আমাদের অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 15,000। সো এটা আমরা উপরেই দেখেছি, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে আমরা ইনকাম ফ্রম অপারেশন বা অপারেটিং প্রফিট পেয়ে যাব, রাইট? সো এখানে 30 থেকে 15 মাইনাস করে দিয়ে আমরা সিম্পলি বাকি থাকে 15,000, সেটাই হচ্ছে আমার অপারেটিং প্রফিট 15,000। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি আমাদের কিছু আদার এক্সপেন্স অ্যান্ড লসেস আছে। সো অপারেটিং প্রফিট থেকে এটাকেও, এই 4,000কেও আমরা মাইনাস করে দিব। এই 4,000 যেটা আমাদের আদার এক্সপেন্স অ্যান্ড লসেস, এটাকে আমরা মাইনাস করে দিব। সো এটাকে মাইনাস করে দিয়ে আলটিমেটলি আমরা কি পাবো? নেট ইনকাম বা নেট প্রফিট পেয়ে যাচ্ছি 11,000। ওকে, সো এটা কোয়াইট ইজি ছিল। আমরা যদি ফরম্যাটটা মনে রাখি, একটু রিভিউ করি, অ্যান্ড এই প্রত্যেকটা আইটেমের মধ্যে রিলেশনশিপটাকে ভালো মতো বুঝতে পারি, কোনটা থেকে কোনটা মাইনাস হবে বা কোনটা প্লাস হবে, সেক্ষেত্রে এই মিসিং ভ্যালু আমাদের জন্য কোয়াইট ইজি। আমরা এখন আরেকটা কোম্পানি এক্সপ্লোর করি, কোম্পানি। কোম্পানিতে এসে দেখেন তার সেলস রেভিনিউ দেওয়া নাই, বাট তার সেলস রিটার্নস দেওয়া আছে 5,000 অ্যান্ড নেট সেলস দেওয়া আছে 95,000। তাহলে তার সেলস রেভিনিউ কত হবে? এবার তো মনে হয় প্লাস করা লাগবে, তাই না? ডেফিনেটলি করা লাগবে, রিলেশনশিপ তো এটাই। অ্যান্ড যদি আপনি রিলেশনশিপ মাথায় না রাখেন, মাথায় না থাকে, ইনটিউশনকে কাজে লাগাবেন। এটাকে প্লাস করে আমরা 1,00,000 লিখছি। অ্যান্ড কীভাবে লিখছি একটু চিন্তা করে দেখেন। আপনার নেট সেলস, এটাকে আগে ডিফাইন করেন, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার অরিজিনাল সেলস থেকে যত রিটার্ন অ্যান্ড যত ডিসকাউন্ট আছে সেটা মাইনাস করে পাচ্ছেন নেট সেলস। সো এখানে কিন্তু আমাদের 95,000 যদি নেট সেলস হয়ে থাকে, এটা কিভাবে হয়েছে? 5,000 রিটার্ন মাইনাস করে হয়েছে। সো আপনি কি করবেন? রিটার্ন করার আগে সেলস কত ছিল সেটা ডেফিনেটলি এই 5,000 প্লাস করলে পেয়ে যাবেন। তো এইভাবে যদি চিন্তা করেন, অ্যান্সার আপনি ওইটাই পাচ্ছেন যে সেলস রেভিনিউ ছিল আপনার গিয়ে 1,00,000। 1,00,000 সেলস রেভিনিউ ছিল এখান থেকে। তখন আপনি এই 1,00,000 ক্যালকুলেট করার পর ভেরিফাই করে নেবেন যে ঠিক আছে, 1,00,000 সেলস রেভিনিউ ছিল, এখান থেকে $5,000 রিটার্ন হয়েছে দেখেই কিন্তু নেট অ্যামাউন্ট বা মাইনাস করে আমরা 95,000 পাচ্ছি। সো এই 1,00,000-এর ক্যালকুলেশন যদি আপনি শিওর নাও থাকেন, যে কোনো অ্যামাউন্ট ক্যালকুলেট করে এই জিনিসগুলোকে আবার মিলিয়ে রিলেট করে দেখার ট্রাই করবেন, মিলে গেলে ঠিক আছে আপনার ক্যালকুলেশন। ওকে, সো আমরা নেট সেলস পেয়ে গেলাম এখানে, সরি সেলস রেভিনিউ পেয়ে গেলাম এখানে 1,00,000। এটা 1,00,000 হলেই কিন্তু $5,000-এর যে সেলস রিটার্ন গিভেন, এটা মাইনাস করে আমরা $95,000-এর কস্ট অফ গুডস সোল্ড, সরি নেট সেলস পাবো। নেক্সটে আমাদের এফ নাম্বারে জানতে চাচ্ছে কস্ট অফ গুডস সোল্ড কত। তারপরে আমাদের গ্রস প্রফিট দেওয়া আছে 38,000। সো এই দুইটার মধ্যে রিলেশনশিপ আমরা আবারও একটু ক্ল্যারিফাই করার যদি চেষ্টা করি, আমরা জানি যে আমাদের যে নেট সেলস আছে তো সেখান থেকে কস্ট এটাও অফ গুডস প্লাস সোল্ড, করা লাগবে না? আপনি চিন্তা করে দেখেন প্লাস করা লাগবে কিনা। নেট সেলস হচ্ছে আমার 95,000 নেট সেলস, অ্যান্ড গ্রস প্রফিট হচ্ছে আমার 38,000। সো নেট সেলস থেকে আমরা গ্রস প্রফিটে কিভাবে জাম্প করি? অবশ্যই নেট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডটাকে এই আইটেম থেকে মাইনাস করি, তখনই পাই, তাই না? সো এই ক্যালকুলেশনটা আপনি কিভাবে পাবেন? 95 থেকে অ্যাকচুয়ালি 38,000 মাইনাস করবেন, তাহলে বাকি অ্যামাউন্ট যেটা সেটা আপনার কস্ট অফ গুডস সোল্ড। ওকে, 95 আরেকবার থেকে, বলেন স্যার। হ্যাঁ আপনার নেট সেলস হচ্ছে 95,000 যেটা বললাম। উপরে এসে দেখেন, সিম্পল প্রিন্সিপাল, আপনার নেট সেলস দেওয়া আছে এখানে 4,60,000। এখান থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করছেন, তখন গিয়ে কিন্তু আপনি গ্রস প্রফিট পাচ্ছেন। ওকে, তো এই কেসে আমাদের দেখেন গ্রস প্রফিট কিন্তু দেওয়া নাই, এটা পরের স্টেপের কাজ। আমরা নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে গ্রস প্রফিট পাচ্ছি। আর আমাদের এক্সাম্পলে গ্রস প্রফিটটা দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ডটা দেওয়া নাই। সো আপনি নেট সেলস থেকে এই 4,60,000 থেকে যদি গ্রস প্রফিট 1,44,000 মাইনাস করেন, তবেই গিয়ে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড 3,16,000 পাবেন, রাইট? সো একই রিলেশন আপনার, সিম্পলি এই জিনিসটা খেয়াল করেন, আমরা পড়েছি না এ ইকুয়ালস এল প্লাস ই। তো আপনার অ্যাসেট যদি 1,00,000 হয়, লায়াবিলিটি যদি 40 হয়, আর ইকুইটি যদি 60 হয়,
ঠিক আছে, আপনাকে যদি অ্যাসেট আর লায়াবিলিটি দিয়ে দেয়, ইকুইটি কীভাবে পাবেন? অ্যাসেট থেকে লায়াবিলিটি মাইনাস করে ইকুইটি পাবেন। আবার আপনাকে যদি অ্যাসেট আর ইকুইটি দিয়ে দেয়, লায়াবিলিটি কীভাবে পাবেন? অ্যাসেট থেকে ইকুইটি মাইনাস করে লায়াবিলিটি পাবেন, রাইট? সো দুইটার সাম মিলে যদি থার্ড আইটেম হয়, একটা থেকে থার্ড আইটেম থেকে একটা মাইনাস করলে আরেকটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রিন্সিপাল, জেনারেল প্রিন্সিপাল আর কি। সো এখানে আমাদের কোয়েশ্চেনে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেট সেলস দেওয়া আছে 95,000 অ্যান্ড নেট সেলস এর পরে আমাদের দেওয়া আছে গ্রস প্রফিট 38,000। সো এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বা কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করেই আমি 38,000 পেয়েছি। সো এই 38,000 আমি কস্ট অফ গুডস সোল্ড যদি মাইনাস করে পেয়ে থাকি, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত হবে? 95 থেকে আপনি এই 38টাকে এবার মাইনাস করেন, বাকি যে ডিফারেন্স পাবেন সেটাই হবে, রাইট? এখানে যদি 95 থেকে 38 মাইনাস করা হয়, উই উইল গেট 55 and 2 57,000 হচ্ছে গিয়ে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। আই হোপ আমার ক্যালকুলেশন ঠিক আছে, রাইট? কস্ট অফ গুডস সোল্ড আমার 57,000। আর উই ক্লিয়ার? জি স্যার। অলরাইট, আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি সামনে মুভ করি। সো কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমরা দেখলাম, দেন গ্রস প্রফিট দেওয়া আছে 38,000। এখানে অপারেটিং এক্সপেন্সেস কত হবে এটা কিন্তু দেওয়া নাই। আবার ইনকাম ফ্রম অপারেশনস বা অপারেটিং প্রফিট কত হবে এটা দেওয়া নাই। ফাইনালি আমাদের আদার এক্সপেন্স অ্যান্ড লসেস দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে। সো কেউ একজন বলেন অপারেটিং এক্সপেন্স এই জি নাম্বারটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? গিভ আস এনি আইডিয়া। আম, এটা হলো গিয়ে গ্রস প্রফিটের, না অপারেটিং এক্সপেন্স বের করবো তো, তাই তো? তো গ্রস প্রফিটের সাথে ইনকাম ফর অপারেশনটা হলো মাইনাস করবো। বাট স্যার সেটা এটা তো করা কোয়েশ্চেনে দেওয়া নাই স্যার, ইনকাম স্যার ফ্রম অপারেশনস। স্যার নেট ইনকাম আর যে এখানে আদার এক্সপেন্স দেওয়া আছে এটা যোগ করলে 17,000 হয়, সেটা হবে ইনকাম ফ্রম অপারেশন, হবে না স্যার? এক্স্যাক্টলি, অ্যান্ড 17 না 18,000 হয় আসলে, 11 আর 7 ও যোগ করলে। হ্যাঁ 18,000। ওকে, তো খেয়াল করে দেখেন, আপনি ম্যাম যে অ্যান্সারটা দিয়েছেন সেটা আসলে কমপ্লিট অ্যান্সার না, কারণ আপনি এখানে ইউজ করতে চাচ্ছেন ইনকাম ফ্রম অপারেশনসকে, ইউজ করতে চাচ্ছেন, বাট আমাদের এই কোম্পানির জন্য তো এই নিজেই জিনিসটা হচ্ছে গিয়ে দেওয়া নাই। স্যার ওইটা আসলে খেয়াল করছিলাম না। ইয়া, সো এখন আপনি এই জিনিসটাকে ইউজ করবেন, দ্যাটস ট্রু, বাট সেটার জন্য কিন্তু আপনার নিচ থেকে আগে উপরে আগানো লাগবে। ওকে, সো খেয়াল করে দেখেন, আপনি আপনার নেট ইনকাম জানেন যে 11,000 অ্যান্ড আদার এক্সপেন্স অ্যান্ড লসেস হচ্ছে 7,000। তো আমরা কি জানি বলেন তো? ইনকাম ফ্রম অপারেশনস বা অপারেটিং প্রফিট থেকে এই 7,000 মাইনাস করলেই আমাদের নেট ইনকাম 11,000 আসে। সো অপারেটিং প্রফিট কিভাবে আমরা পাবো? এই দুইটাকে সাম করে দিব, তাই না? এই দুইটাকে সাম করে যখন আমরা 18,000 এখানে পাচ্ছি, ক্যালকুলেট করছি, এই 18,000টা আমরা দুইটাকে সাম করে পেয়েছি, অ্যান্ড এই ক্যালকুলেশন ঠিক আছে কিনা এখন ভেরিফাই করে দেখেন আমাদের যে সিম্পল ক্যালকুলেশন বা ডাউনওয়ার্ড ক্যালকুলেশন সেটার বেসিসে, যে আমাদের ইনকাম ফ্রম অপারেশনস 18,000 দেওয়া আছে, আদার এক্সপেন্স অ্যান্ড লসেস 7,000 দেওয়া আছে, অ্যান্ড 18 থেকে 7 মাইনাস করলে আমরা নেট ইনকাম 11,000 পাই। সো আমাদের এই 18,000 ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে, অ্যাকিউরেট আছে। ওকে, এটা আমরা এখন পেয়ে গেলাম যে আমাদের ইনকাম ফ্রম অপারেশন বা অপারেটিং প্রফিট 18,000, আর কোয়েশ্চেন আমাদের অপারেটিং এক্সপেন্স মিসিং। সো গ্রস প্রফিট থেকে এই 18,000 মাইনাস করে 20,000 আমরা যে পাচ্ছি, এটাই হচ্ছে কি আমাদের অপারেটিং এক্সপেন্স। এভাবে আমরা এটাকে ক্যালকুলেট করব। এটা কি বুঝতে পেরেছেন যে গ্রস প্রফিট আমার জি স্যার। 38,000, অপারেটিং প্রফিট হচ্ছে 18,000। তার মানে দেখেন গ্রস থেকে অপারেটিংয়ে যখন আমি জাম্প করলাম, আমার প্রফিট কমে গেল, অ্যান্ড প্রফিট কমার কারণটাই তো হচ্ছে এক্সপেন্স। সো এক্সপেন্স কত হবে? যে ডিফারেন্সটা হচ্ছে এই দুইটার মাঝে, 38 আর 18 মাঝে ডিফারেন্স হচ্ছে 20,000, সেটাই আমার প্রফিট সেটাই আমার অপারেটিং এক্সপেন্স। এবার আপনি ডাউনওয়ার্ড ক্যালকুলেশন দিয়ে মিলিয়ে দেখেন, 38 থেকে যখন 20 মাইনাস হবে তখনই আমরা 18 পাবো। সো আমাদের এই ক্যালকুলেশনটা ঠিকঠাক আছে, হোপফুলি। গট ইট? ফাইনালি ওয়াং কোম্পানি, এটা আমি ছেড়ে দিচ্ছি, আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেবেন, হোপফুলি পারবেন। প্রবলেম থাকলে নেক্সট আমরা দেখে নিব। আমরা চলে যাই আরেকটা মিসিং অ্যামাউন্ট ক্যালকুলেশনের ম্যাথে।
দেখেন এই যে আমরা এক্সারসাইজ 514 করলাম মিসিং অ্যামাউন্ট ক্যালকুলেশন, এটা কিন্তু সেলস থেকে শুরু নেট ইনকামে শেষ। এটা হচ্ছে আমাদের বেসড অন দিস ইনকাম স্টেটমেন্ট, সেলস থেকে শুরু নেট ইনকামে গিয়ে শেষ। এখন আমরা নেক্সটে এই যে এক্সারসাইজ 5.19 দেখব, এটা আবার খেয়াল করে দেখেন বিগিনিং ইনভেন্টরি দিয়ে শুরু অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড দিয়ে শেষ। সো কস্ট অফ গুডস সোল্ড দিয়ে শেষ হওয়া মানে এটা আমাদের এই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টের মিসিং ভ্যালু আমরা প্র্যাকটিস করব, যেখানে এই যে ইনভেন্টরি বিগিনিং ভ্যালু দিয়ে শুরু, কস্ট অফ গুডস সোল্ড দিয়ে শেষ। এই রিলেশনশিপগুলো আমরা অলরেডি দেখেছি, সো আমরা এখন গিয়ে অ্যাপ্লাই করব জাস্ট। ওকে, সো এখানে চারটা কোম্পানি দেওয়া আছে, বি কোম্পানি, এফ কোম্পানি, এল কোম্পানি অ্যান্ড আর কোম্পানি। বি কোম্পানি আমরা খেয়াল করি শুরুতে, তার বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 180, তার পারচেজ দেওয়া আছে 1620 অ্যান্ড তার পারচেজ রিটার্নস দেওয়া আছে 40। পারচেজ ডিসকাউন্ট যেহেতু দেওয়া নাই, এটাকে আমরা জিরো ধরে নিব। সো এই কোম্পানির নেট পারচেজ কত হবে? নেট অ্যামাউন্ট ক্যালকুলেশন মনে আছে, আমরা দেখেছি অলরেডি যে পারচেজ থেকে আমরা তার যে রিটার্ন আছে আর ডিসকাউন্ট আছে সেটা মাইনাস করব। সো এখানে যেহেতু এই কোয়েশ্চেনে কোনো ডিসকাউন্ট নাই, আমরা পারচেজ রিটার্ন যদি মাইনাস করি পারচেজ থেকে, তাহলে আমরা নেট পারচেজ পেয়ে যাব, রাইট? ওকে, সো নেট পারচেজ আমরা কিভাবে পাচ্ছি? 1620 থেকে 40 যদি মাইনাস করে দেই, আমরা পেয়ে যাচ্ছি 1580। 1580 যে পেয়েছি, এটাই হচ্ছে আমাদের নেট পারচেজ, ঠিক আছে? বা অ্যাকচুয়াল পারচেজ বা অরিজিনাল পারচেজ। অ্যাকচুয়াল পারচেজ বলবো, নট অরিজিনাল। অরিজিনাল হচ্ছে আমরা বিগিনিংয়ে এত টাকার পারচেজ করলেও রিটার্ন দিয়ে দিয়েছি 40। সো আমরা ইভেনচুয়ালি বা আলটিমেটলি পারচেজ করছি 1580, মাইনাস করে পেলাম, ভেরি সিম্পল। দেন হচ্ছে আমার ফ্রেট ইন দেওয়া আছে, দেখেন ফ্রেট ইন কিন্তু কস্ট অফ গুডস সোল্ডে এসেছে। ওকে, ফ্রেট ইন দেওয়া আছে 110। সো কস্ট অফ গুডস পারচেজড কি হবে আমাদের? উপরেই বলেছিলাম যে কস্ট অফ গুডস পারচেজড কিন্তু আমাদের দুইটা জিনিসের কম্বিনেশন। একটা হচ্ছে আপনি সেলারকে কত পে করবেন বা করেছেন, দ্যাট ইজ নেট পারচেজ। আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টারকে কত পে করেছেন, দ্যাট ইজ ফ্রেট ইন, রাইট? সো এই দুইটাকে সাম করে দিলে কিন্তু আমরা কস্ট অফ গুডস পারচেজড পেয়ে যাব। ইন আদার ওয়ার্ডস, এখানে যে নেট পারচেজ আছে সেলারকে পে করবেন বা করেছেন, আর ফ্রেট ইন আছে ট্রান্সপোর্টারকে যেটা পে করেছেন, দুইটাকে আমরা সাম যদি করে দেই তাহলেই কস্ট অফ গুডস পারচেজড পেয়ে যাব। সো এখানে নেট পারচেজ আমরা দেওয়া আছে 1580 পেয়েছি, আর ফ্রেট ইন আমরা পেয়েছি 110। দুইটাকে যদি সাম করে দেই তাহলে 1690 হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস পারচেজড 1690। এটা বোঝা গেল কিনা সবার? প্রিটি ইজি, রাইট? আমাদের ফরম্যাট আমরা দেখেছি, সেটাকে মাথায় রাখবো, সেটা অনুযায়ী এই রিলেশনশিপগুলো বুঝে শুনে প্লাস মাইনাস করবো, সো এই মিসিং ভ্যালুগুলো পাওয়া যাবে। দেন আমাদের কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল দেওয়া আছে 1870। ওকে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল দেওয়া আছে 1870। এটা যদি দেওয়া নাও থাকতো আমরা কিন্তু ক্যালকুলেট করে বের করতে পারতাম। কেউ একজন বলেন তো কিভাবে? কেউ কি বলতে পারবেন? এই উপরেরটা যেরকম হলো প্লাস মাইনাস করে করছিলাম, ওইটাও সেরকম স্পেসিফিক করে অ্যানসার দেন, করতাম। স্পেসিফিক। এখানে কিভাবে আমরা 1870 পাবো? ওই যে ফিট ইন এর সাথে হলো নো 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 আহ, নো নো নো, ফ্রেট ইনের কাজ এখানে আমাদের কস্ট অফ গুডস পারচেজে গিয়ে শেষ হয়ে গেছে। নেট পারচেজের সাথে ফ্রেট ইন আমরা সাম করলাম, কস্ট অফ গুডস পারচেজ পেয়ে গেলাম 1690। ভালো মতো ফোকাস করবেন, যেই জিনিসটা চাওয়া হবে সেটাতে একটু মনোযোগ দিয়ে চিন্তা করবেন, ফোকাস করে অ্যান্সারটা পেয়ে যাবেন। আমরা বের করতে চাচ্ছি, আমি বলেছি 1870 যদি কোয়েশ্চেনে দেওয়া নাও থাকতো কিভাবে আমরা এটাকে পেতাম। এই 1870 কি আসলে জিনিসটা? এটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তো আপনি এখানে প্লাস মাইনাস বা ফর্মুলা ভুলে যান, আপনি এখানে ইনটিউশনকে ফোকাস করেন। কস্ট অফ গুডস অ্যাভেলেবল যেটা সেল করার জন্য হাতে আছে, সেটা আমরা কোত্থেকে পাই? আজকে শুরুতেই ও বলেছিলাম আচ্ছা, আপনার এটা বিগিনিং হলো যে ইনভেন্টরি সেটা এবং এই হুম, বছর যে কিনেছেন সেটা দুইটাকে সাম করলে, তাহলে আপনি 180 বিগিনিং ইনভেন্টরি আর গুডস যেটা কিনেছেন এই বছর যে কস্ট হয়েছে 1690, এই দুইটাকে অ্যাড করে দেখেন 1870 পান কিনা।
জি স্যার আসে। 1870 আসে। ওকে, তাহলে 1870 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে একটু সব সময় আপনাদের এক্সামে যেটা ভুল করেন আপনারা, ফর্মুলা প্যাটার্ন এই জিনিসগুলোকে আরও কঠিন করে তোলেন, যে এই জিনিসগুলো আমি পারি না বা মাথায় থাকে না এটসেট্রা। ইনটিউশন বা কমন সেন্স দিয়ে চিন্তা করবেন, অনেক সময় অনেক কিছু পারা যায়। ওকে, তাহলে এটা আমরা পেলাম। এখন দেখেন আমাদের সেল করার মতো টোটাল হাতে আছে $1870 প্রোডাক্ট। ঠিক আছে, এই বছর আমরা বছর শেষে গিয়ে দেখছি হাতে ইভেনচুয়ালি রয়ে যাচ্ছে $250 প্রোডাক্ট। সো মাঝখান থেকে যে অ্যামাউন্ট সেটা অবশ্যই আপনি সেল করে ফেলেছেন, সেটাই হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ড। সো এটা আমরা কিভাবে পাবো? অ্যাভেলেবল ফর সেল যেটা, এখান থেকে আমরা এন্ডিংটা মাইনাস করে দিব, কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। দ্যাট ইজ 1870 থেকে আমরা 250 মাইনাস করে দিব, তাহলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। সো 18 থেকে 200 গেলে 1600, 70 থেকে 15 গেলে 1620। ঠিক আছে, দি অ্যান্সার ইজ 1620। 1620 হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। হোপফুলি আমার ক্যালকুলেশন ঠিক আছে, মুখে মুখে করেছি। ওকে, এটা কি বোঝা গেল? জি আমাদের স্যার। ক্লাস টাইম অলমোস্ট শেষ, আমরা আরেকটা কোম্পানি জাস্ট দেখব, বাকিটা আপনারা দেখে নেবেন, বাকি দুইটা ইজিলি পারা যাবে। ওকে, তো আমরা এল কোম্পানি দেখতে পারি ফর এক্সাম্পল। এল কোম্পানিতে দেখেন তার বিগিনিং ইনভেন্টরি 1000 গিভেন দেওয়া আছে, তার পারচেজ কিন্তু মিসিং, পারচেজ রিটার্ন দেওয়া আছে 290, অ্যান্ড নেট পারচেজ দেওয়া আছে 6210। সো নেট পারচেজ জিনিসটা কি? পারচেজ থেকে তার যত কন্ট্রা আছে সেটা মাইনাস করে আমরা যেটা পাই সেটা। সো এই কোয়েশ্চেনে আমাদের পারচেজ কিন্তু মিসিং, আর আমরা জানি পারচেজ থেকে পারচেজ রিটার্ন মাইনাস করলে নেট পারচেজ পাই। ওকে, তো আমরা যদি পারচেজ ক্যালকুলেট করতে যাই, অবশ্যই আমাদের যে পারচেজ রিটার্ন 290 আছে এটা, আর নেট পারচেজ 6210 আছে এটা, এই দুইটাকে কিন্তু অ্যাড করলে আমরা নেট এই দুটাকে অ্যাড করলে আমরা অরিজিনাল যে পারচেজ সেটা পেয়ে যাব। রাইট, তাহলে 6210 প্লাস 290 দুইটাকে যদি সাম করি, 6410 অ্যান্ড 6500 আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা এই রিলেশনশিপ দিয়ে 6500 ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর ধরে নেন আপনি শিওর না যে অ্যান্সারটা ঠিক আছে কিনা, তো সেক্ষেত্রে কিভাবে ভেরিফাই করবেন? এখন আপনার ডাউনওয়ার্ড ক্যালকুলেশন পারফর্ম করেন, যে পারচেজ যদি আমার 6500 হয়, পারচেজ রিটার্ন যদি 290 হয়, তাহলে 6500 পারচেজ থেকে তার কন্ট্রা 290 আমি মাইনাস করলে নেট অ্যামাউন্ট বা নেট পারচেজ 6210 পাচ্ছি কিনা। ওকে, সো এখানে কি পাওয়া যাচ্ছে? পাওয়া যাওয়ার কথা, রাইট? সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। ওকে, সো সোফার আমরা দেখলাম আমাদের নেট পারচেজ হচ্ছে 6210, আমাদের ফ্রেট ইন মিসিং, আমাদের কস্ট অফ গুডস পারচেজ দেওয়া আছে 7940। সো আবার আপনি ইনটিউশন অ্যাপ্লাই করেন, ইনটিউশন অ্যাপ্লাই করে দেখেন কস্ট অফ গুডস পারচেজ, একটু আগেও বলেছি যে এটা হচ্ছে টোটাল কস্ট অফ গুডস পারচেজ, যার মধ্যে আমাদের আপনি সেলারকে কত পে করেছেন বা করবেন, আর আপনার ট্রান্সপোর্টারকে কত পে করেছেন সেটা ইনক্লুডেড, দুইটাই ইনক্লুডেড। সো দুইটার সাম মিলে যদি আমাদের এখানে 7940 হয়, একটার ভ্যালু দেওয়া আছে 6210, তাহলে আরেকটা কত হবে? মাইনাস করলে পেয়ে যাবেন না? কেউ একজন ক্যালকুলেট করে বলেন কত হয়? 7000 থেকে 6000 গেলে থাকবে 1000, 900 থেকে 200 গেলে 700, 1730 হবে। 1730 হচ্ছে কি আমাদের ফ্রেট ইন হয়ে যাবে। ওকে, 7940 থেকে 6210 মাইনাস করে আমরা পাচ্ছি 1730 ফ্রেট ইন। এবার আমরা ডাউনওয়ার্ড ক্যালকুলেশন পারফর্ম করে দেখি আমাদের ঠিক আছে কিনা। সো আমাদের এখানে নেট পারচেজ হচ্ছে 6210, আর ফ্রেট ইন হচ্ছে 1730, দুইটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে 7940 যদি পাই কস্ট অফ গুডস পারচেজ, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। ওকে, অ্যান্ড ফাইনালি আমাদের কস্ট অফ গুডস পারচেজ হচ্ছে 7940, তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল কত হবে? এটা এবার আগে যেমনটা অ্যান্সার করেছিলেন এবার বলেন, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল কত হবে এল কোম্পানির? আহ, এবার হলো গিয়ে আচ্ছা, মাইনাস করবো।
মাইনাস না, বলে দেই। সিম্পল লজিক তো, আগে যেমনটা দেখলাম। দেখেন হাতে আছে কত প্রোডাক্ট, কত টাকার প্রোডাক্ট, এটা কিভাবে পাবেন? যত টাকার প্রোডাক্ট এই বছর কিনেছেন আর যত টাকার প্রোডাক্ট বছরের শুরুতে হাতে ছিল, দুইটাকে সাম করেন, আপনি মাইনাস কোথায় আনতেছেন? ওকে। স্যার আমার খুবই প্যাচ লাগতেছে এইটা। আচ্ছা, আপনি বাসায় প্র্যাকটিস করবেন তাহলে, আবার প্রবলেম থাকলে দেখাবেন। সো আমাদের দেখেন বছরের শুরুতে হাতে আছে এল কোম্পানির $1000 প্রোডাক্ট, অ্যান্ড এই বছর টোটাল আমি কিনেছি 7940 ওয়ার্থ অফ প্রোডাক্ট। সো দুইটা মিলে আমার এখন সেল করার মতো হাতে আছে 8940। দুইটা সিম্পলি আমি সাম করে দিচ্ছি। 8940 ওয়ার্থ অফ প্রোডাক্ট আমার হাতে আছে। দ্যাটস দি অ্যান্সার। ঠিক আছে। সো সিম্পল প্যাটার্ন, আমরা দুইটা কোম্পানি দেখেছি, বাকি দুইটা এফ আর আর কোম্পানি। আপনারা প্র্যাকটিস করে নেবেন, কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন। নেক্সট ক্লাসে আমরা সবচেয়ে ডেঞ্জারাস জিনিস এই চ্যাপ্টারে, এই জার্নাল এন্ট্রি, সেটা নিয়ে কথা বলবো, ডিসকাশন করব। ঠিক আছে, দ্যাট ওয়াজ অল ফর টুডে।